আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সমিতি পরিষদের অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন নিয়মিতভাবেই আমাদের এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করছি আমাদের আ এই অনলাইন প্ল্যাটফর্মে। আমরা কয়েকটি প্ল্যাটফর্মে Zoom এ আগে আমাদের ক্লাসটি করতাম। এরপর Skype তে আমরা চেষ্টা করেছি। আ সর্বশেষ আমরা এখন Google Meet এ আপনাদের এই ক্লাসটি আমরা নেয়ার করছি। আ কারণ হচ্ছে আমরা আমাদের যারা ব্যবহারকারী আছেন ক্লাসে অংশগ্রহণ করেন তাদের সুবিধা বিবেচনায় আমরা প্ল্যাটফর্ম গুলোকে চেঞ্জ করছি এবং দেখছি যেখানে আপনাদের সুবিধাটা বেশি হচ্ছে সেই বিষয়গুলো আমরা বিবেচনা করে ক্লাসটি নিয়মিতভাবে করার জন্য এবং আপনাদের জন্য সুবিধাজনক একটি প্ল্যাটফর্ম রাখার জন্য আমরা চেষ্টা করছি। এছাড়াও আমাদের আজকের এই ক্লাসটি আপনারা আমাদের বাংলাদেশ সমিতি পরিষদের যে ফেসবুক পেজটি আছে সেখানেও আপনারা কোনো কারণে যদি আপনারা ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে যান, তাহলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওই ফেসবুকের কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো মন্তব্য প্রশ্ন থাকে সেগুলো করলে আমরা ক্লাসের শুরুগুলো থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় গ্রস্ত হয়ে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন এবং সামর্থ্যবান যা বিত্তবানরা সেখানে সহায়তা নিয়ে উপস্থিত হয়েছেন। তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সহযোগিতার যাজা যেন তাদেরকে দান করেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি দ্রুত এই বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করেন সেই জন্য দোয়া কামনা করছি আবারও। আর আজকে আমাদের নিয়মিতভাবেই যে আমাদের ক্লাস পরিচালনা করেন আমাদের প্রিয় শিক্ষক সভাপতি ডাক্তার শেখ ফারুক করবেন ম্যাথের কৌশল এবং আয়ত্ত করার কৌশল এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমাদের ক্লাস হয়েছে। তারপরেও আবারও নতুনদের জন্য বিষয়টিকে আরো বেশি গভীরতর আলোচনার উদ্দেশ্যে এবং হোমিওপ্যাথির স্বার্থে আমাদের স্যার বিষয়টি চয়েস করেছেন, আলোচনা করবেন আজকে বাংলা ভাষণের আলোচনা। আপনারা জানেন আমরা বাংলা ইংরেজি উভয় ভাষাতেই এই আলোচনাগুলো উপস্থাপন করে থাকি। সেই হিসেবে আজকে বাংলা ভাষণের আলোচনা হবে, পরবর্তী নিশ্চয়ই ইংরেজিতে তারা আবারও আলোচনা করবেন হয়তো। তো আমি আজকের ক্লাসে ক্লাস শুরু করছি ডাক্তার শেখ ফারুক ইলাহি স্যার। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার আলোচনা করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডক্টর আনোয়ার পটোয়ারি আপনার ইন্ট্রোডাকশনের জন্য এবং এই অনলাইন ক্লাসটা আয়োজনে সাহায্য করার জন্য। আর সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র এবং হোমিও অনুরাগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, গুড ইভিনিং। আমরা প্রায় 3 বছরের বেশি আগে আমাদের এই অনলাইন ক্লাসটা শুরু করেছিলাম। আমরা নিয়মিতই রবিবার এবং বুধবারে ক্লাসটা চালিয়েছি। মাঝে জানেন আমাদের দেশের পরিস্থিতি এবং অন্যান্য কিছু কারণে ঈদের ছুটির কারণেও আমরা ক্লাসটা ওই সময়ে নিয়মিত করতে পারিনি। আমি আশা করছি এবার থেকে আমরা নিয়মিত এই ক্লাসটা পরিচালনা করতে পারবো। বিশেষ করে বুধবারের ক্লাসটা, রবিবারের ক্লাসটা আমরা আপাতত অফ রেখেছি। আমরা চালু করলে সেটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। তবে বুধবারে রেগুলার ক্লাস হবে বলে আমি আশা করি। একই সময়ে ধরেন আপাতত 9:30 রাত 9:30 এবং আমরা মোটামুটি 11টার মধ্যে শেষ। আমরা কিছু কিছু আলোচনা এর আগেও হয়েছে, হয়তো অনেক প্রেজেন্ট আছে যারা শুনেছেন। লিস্ট আপনাদেরকে দেব এবং
ওষুধগুলা সম্বন্ধে সংক্ষিপ্ত কমেন্টারি করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই বলি যে হোমিওপ্যাথিতে যে বিষয়গুলো আছে, হোমিওপ্যাথি শেখার জন্য, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার জন্য কতগুলো সাবজেক্ট আছে হোমিওপ্যাথির একদম নিজস্ব, এবং কতগুলো আমরা জানি বেসিক মেডিকেল সাবজেক্ট, কতগুলো আছে এইগুলাকে বলে এনসিলিয়ারি মেডিকেল সাবজেক্টস। সবটা শিখেই একজন পরিপূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হয়। তো যেগুলো একদম হোমিওপ্যাথির নিজস্ব সাবজেক্ট, এই সাবজেক্টের মাঝে আছে অর্গানন, আমরা জানি, ম্যাটেরিয়া মেডিকা, ফিলোসফি, ক্রনিক ডিজিজ, হোমিওপ্যাথিক ফার্মেসি এবং প্র্যাকটিস অফ মেডিসিন। তো আমরা দেখি হানিম্যান কি ইনস্ট্রাকশন দিয়েছেন একজন হোমিওপ্যাথের তার পড়াশোনা করার জন্য। হানিম্যান একাত্তর নম্বর সূত্রে বলছে প্রয়োজন। প্রথমেই বলছে জ্ঞান বলতে, কিন্তু এলোপ্যাথিতে যেভাবে রোগ শেখানো হয় সেটা বোঝায় না। এখানে রোগের জ্ঞান বলতে বোঝায় এগুলো আছে আদি কারণ, ফান্ডামেন্টাল কোজ, এই সবগুলা প্লাস চিকিৎসার সময় রোগের যেসব জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই প্রতিবন্ধকতা কিভাবে দূর করতে হয়, এই সবটা মিলিয়েই হলো নলেজ অফ ডিজিজ। নলেজ অফ ডিজিজ বলতে শুধু রোগের লক্ষণ শেখা না, এই যে যা বললাম এই সবগুলা মিলিয়েই নলেজ অফ ডিজিজ হানিম্যান বুঝিয়েছেন। আমরা এখানে যেটা দেখি যে নলেজ অফ ডিজিজ করতে গেলে আপনাকে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, প্র্যাকটিস অফ মেডিসিন এলোপ্যাথিতেও আছে, কিন্তু আমাদেরটা হবে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, এটা সম্বন্ধে আমাদের জানা। প্লাস প্যাথোলজি মানে হোমিওপ্যাথিক প্যাথোলজি, হোমিওপ্যাথিক শাস্ত্র, এই মধ্যে যে কারণ তত্ত্ব, তারপরে এই যে বিভিন্ন ধরনের কারণ আছে, প্রতিবন্ধকতা আছে, এইসব জিনিস মিলিয়ে নলেজ অফ ডিজিজ, এটা আমাদের আজকের সাবজেক্ট না। সেকেন্ডটা হলো আমাদের আজকের সাবজেক্ট। সেকেন্ডটা হলো হানিম্যান বলছেন নলেজ অফ মেডিসিনস টু কিউর দ্য ডিজিজ, যে ওষুধের জ্ঞান, প্রথমে রোগের জ্ঞান, তারপর ওষুধের জ্ঞান। এই রোগটাকে যদি, এই রোগগুলাকে যদি আপনি আরোগ্য করতে চান, তাহলে ওষুধের জ্ঞান আমরা কোথায় পাবো? আমরা পাবো ম্যাটেরিয়া মেডিকাতে। ম্যাটেরিয়া মেডিকার সংক্রান্ত যত বই আছে সবগুলো এর অন্তর্ভুক্ত থাকবে। এবং থার্ড বলছেন যে মেথড অফ অ্যাপ্লাইং নলেজ অফ মেডিসিন টু ট্রিট ডিজিজেস, যে এই নলেজ অফ মেডিসিন, এই যে দুই নম্বর যে মানে কম্পোনেন্টটা, এই নলেজ অফ মেডিসিন, রোগে ওষুধের জ্ঞানটাকে রোগারোগ্যে আপনি কিভাবে ব্যবহার করবেন, কি কৌশলে ব্যবহার করবেন, ওই কৌশল জানা। এই কৌশলের মধ্যে আমরা এই জিনিসগুলা ফেলতে পারি, যেমন কেস টেকিং, আপনাকে রোগী লিপি নেওয়া জানতে হবে, আপনাকে এভালুয়েশন অফ সিমটমস মানে সিমটমের মূল্যায়ন, সিমটমের প্রকারভেদ সম্বন্ধে জানতে হবে আপনাকে। তারপর মেডিসিন কি করে সিলেক্ট করতে হয় উইথ অর উইদাউট রেপার্টরি, এবং যখন মেডিসিন সিলেক্ট হলো সেটাকে যে আপনি প্রয়োগ করবেন, এর জন্য ডোজ এন্ড পোটেন্সি, শক্তি মাত্রা, এই জ্ঞানগুলো আপনাকে জানতে হয়। তাহলে আমরা যদি এই হানিম্যানের তিনটে কথাকে আমরা ব্যাখ্যা করি, তাহলে এই জিনিসগুলো আসে। এর মধ্যে আপনি যদি বলেন যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যেখানে যা বলা আছে আসলে সবটাই ইম্পর্টেন্ট, তবু আমি বলবো যে ম্যাথমেটিক্যাল জ্ঞানটা একদম মুখ্য। এটা আপনার অস্ত্র। আপনি যখন শত্রুকে কি অস্ত্র দিয়ে মারবেন, এই অস্ত্র সম্বন্ধে আপনার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখা। এবং ম্যাথমেটিক্যাটা বিশাল বড় সাবজেক্ট, এটা শেখার কায়দা আমি মনে করি অত্যন্ত কঠিন, অত সহজ না। বরং আপনি নলেজ অফ ডিজিজ বা মেথড গুলা আপনি যদি কাউ অ্যাবস্ট্রাকশন দেয়, কিছুদিন পড়ায়,
আপনি মোটামুটি আয়ত্ত করতে পারবেন। কিন্তু নলেজ অফ মেডিসিনের জন্য, ওষুধের জ্ঞানের জন্য আপনাকে বছরের পর বছর আপনাকে স্টাডি করতে হবে। এই জন্য আমরা এই যে ওষুধের জ্ঞানটা কিভাবে আয়ত্ত করতে হয়, কিভাবে পাঠ করতে হয়, অধ্যয়ন করতে হয়, এটা কিন্তু খুব সোজা জিনিস না, অত্যন্ত কঠিন। এবং এই জন্য আমরা এই জ্ঞানটা আয়ত্ত করার দিয়েছেন। আমি মনে করি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমরা এই ওষুধের জ্ঞানটাকে আহরণ করার চেষ্টা করি, তাহলে আমরা অল্প সময়ে বেশি আয়ত্ত করতে পারবো। এই জিনিসটি আমি এই লেকচারে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখি প্রথমেই মোট আমাদের কাছে তার 4টা গ্রন্থ আছে: অর্গানন অফ মেডিসিন, মেটেরিয়া মেডিকা পিউরা, ক্রনিক ডিজিজ, এবং তার বিভিন্ন লেখার সমন্বয়ে একটা সংকলন, যেটাকে বলে আপনার আমি তো নামটা ভুলে গেলাম। আচ্ছা, বলবো না, আমি লেজার রাইটিং, জি ফিলোসফি না 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 লেজার রাইটিং স্যার, লেসার রাইটিং, এটাকে বলে লেসার রাইটিং। লেসার রাইটিং ধরে হানিম্যানেরও লেসার রাইটিং আছে, মর্নিংউশনের লেসার রাইটিং আছে, ফেরিংটনের লেসার রাইটিং আছে, এবং কেন্টেরও লেসার রাইটিং আছে। লেসার রাইটিং এর মানে হলো যে তারা এই সাবজেক্ট বহির্ভূত বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল লিখেছেন তারা, এগুলো খুব মূল্যবান। এগুলাকে কেউ কেউ আমাদের হোমিওপ্যাথির বড় যারা হানিম্যানের ফলোয়ার ছিলেন, তারা এটাকে সংকলন করেছে, এডিট করেছে, করে বই আকারে প্রকাশ করেছেন, করে এটা বিশাল তারা একটা দায়িত্ব পালন করেছেন। নতুবা আপনি এতগুলো আর্টিকেল পেতেন না আপনি এই লেসার রাইটিং, হানিম্যানের লেসার রাইটিং। তো এর মধ্যে মেটেরিয়া মেডিকা পিউরাটা বা মেটেরিয়া মেডিকা যে সাবজেক্টটা, এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করি যে হানিম্যান কিভাবে এই বিশাল গ্রন্থ বা বিশাল আমাদের মানে জ্ঞান ভান্ডার গড়ে তুললেন। হানিম্যান প্রথমে যখন দেখলেন যে রোগ আরোগ্য করার জন্য তো ওষুধের দরকার, ওষুধের যে গুণাবলী, ওষুধের মধ্যে যে আরোগ্যকারী শক্তি আছে, এটা সাধারণত হানিম্যানের সময় বা আগে অনেকটা কাল্পনিক ভাবে এটা আরোপ করা হতো যে এই মেডিসিনটা এই করে। কিছু কিছু ক্লিনিক্যাল অভিজ্ঞতা, কিছু কিছু অনুমানমূলক ভাবে আরোপ করা হতো। হানিম্যান বলেন যে না, তিনি একটি ওয়ে বের করলেন যে প্রত্যেকটা মেডিসিনের একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তার ভিতরে যে আরোগ্যকারী শক্তি আছে এটাকে জানতে হবে। কিভাবে জানা যাবে? তিনি বললেন যে সুস্থ মানব দেহে বা সুস্থ প্রবারের শরীরে এই ওষুধটা প্রয়োগ করে তা যে লক্ষণ প্রডিউস করে, এইগুলোকে যদি আমরা সাজিয়ে নেই, তাহলে এইগুলো হলো সবচেয়ে বিশ্বস্ত জ্ঞান এই পার্টিকুলার ওষুধটার গুণাগুণ সম্পর্কে। তাই তিনি এটা আমরা যে জানি, আমি এইসব সবাই আমরা জানি প্রুভিং কি বলে, এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। তিনি প্রুভিং শুরু করলেন প্রথমে নিজের উপর, তার পরিবারের উপর, তার যারা শিষ্য তাদের উপর তিনি শুরু করলেন, এবং এর সূত্র ধরে তার পরবর্তীতে তার যারা অনুসারী ইউরোপে বিভিন্ন জায়গায় হানিম্যানের মতো করেই ওষুধ প্রয়োগ করে এর সিমটম গুলা লিপিবদ্ধ করে মেটেরিয়া মেডিকার একটা বিশাল ভান্ডার। তিনি 1811
5 বছরে আবার 6টা ভলিউম তিনি প্রকাশ করলেন, এটা সেকেন্ড এডিশন দিয়ে, মেটেরিয়াল পুরো সেকেন্ড এডিশন। এর মধ্যে দেখেন আছে 64টা মেডিসিন। মানে কি, যে মাত্র 3টে মেডিসিন এড করলেন, আর আগের যে 61টা মেডিসিন এটাকে তিনি কোনোটা পুনঃপ্রুভিং করলেন, কোনোটা লক্ষণগুলোকে আরো যাচাই করলেন, কিছু অন্যান্য সোর্স থেকে কিছু লক্ষণ নিলেন, টক্সিকোলজিক্যাল এক্সপেরিয়েন্স থেকে লক্ষণ নিলেন, এগুলোকে আরো পূর্ণাঙ্গ করার চেষ্টা করলেন। তারপর তিনি তার থার্ড এডিশন, আমাদের হাতে যে মেটেরিয়াল পিউরা আছে সেটা হলো থার্ড এডিশন। সেটা তিনি 1830 থেকে 1833 এই সময় তিনি এটা প্রকাশ করলেন। কিন্তু এর ভলিউম তখন কমিয়ে আনলেন 2টা ভলিউমের মধ্যে, ভলিউম 1 ভলিউম 2। আমরা এখন যেটা বাজারে পাই দেখেন ভলিউম 1 এবং ভলিউম 2 আছে, এবং সেটা হলো তার থার্ড এডিশন, থার্ড রিভাইজ এডিশন, যেটা 1833 সালে প্রকাশ হয়েছিল। এবং মেডিসিন এই 64টি, অর্থাৎ থার্ড এডিশনে নতুন কোনো মেডিসিন এড হলো না, বরং পুরোনো গুলোকেই আরো যাচাই বাছাই, আরো পরিশুদ্ধ করে, আরো পরিমার্জনা করে তিনি প্রকাশ করলেন। কাজে আমরা যে মেটেরিয়াল পুরোটা পাচ্ছি, এটা অত্যন্ত পরিমার্জিত রূপে আমরা পাচ্ছি। তারপর আমরা দেখি, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে মেটেরিয়াল পিউরার ইতিহাস এবং 12 বছর কাজ করেন। 1828 সালে অনেক গবেষণা করেছেন, করে এর 2টা পার্ট, একটা হলো এর থিওরিটিক্যাল পার্ট, যে ক্রনিক ডিজিজ জিনিসটা কি, এটা কিভাবে হয়, এর কারণ কি, এর লক্ষণাবলী কি, এটা চিকিৎসা করার উপায় কি, এটা হলো এর থিওরিটিক্যাল পার্ট। আর কতগুলো হলো যে এই ক্রনিক ডিজিজ গুলাকে যে মেডিসিন দিয়ে আরোগ্য করা হবে, ওই মেডিসিন গুলার মেটেরিয়াল। মানে তাহলে এখানে দেখবেন এখানেও কিন্তু নতুন মেডিসিন তিনি প্রুভ করেছেন। আবার পুরাতন গুলার মধ্যে থেকে যেগুলা ক্রনিক ডিজিজ আরোগ্য করার উপযুক্ত, ক্রনিক ডিজিজের লক্ষণ আছে, এইগুলাকে ক্যাটাগরাইজ করে তিনি ক্রনিক ডিজিজের মধ্যে সন্নিবেশিত করেছেন। যেগুলা সোরার লক্ষণ বেশি, ওই ওষুধগুলোকে তিনি অ্যান্টিসোরিক, যেগুলা সাইকোসিসের লক্ষণ বেশি এগুলাকে অ্যান্টিসাইকোটিক, যেগুলা সিভিলিটির লক্ষণ বেশি এগুলাকে অ্যান্টিসিভিলিটিক, এইভাবে ক্যাটাগরাইজ করে তিনি ক্রনিক ডিজিজের মধ্যে সন্নিবেশিত করেন। সেখানে আমরা দেখি যে ক্রনিক ডিজিজের ফার্স্ট এডিশনটা 4টা ভলিউমে তিনি প্রকাশ করেন 1828 থেকে 1830 এর মধ্যে। এর মধ্যে ভলিউম 1-এ, ভলিউম 1 থেকে 3, এই 3টে ভলিউম হলো মেটেরিয়াল ভলিউম। এর মধ্যে 22টা মেডিসিন অ্যাড করলেন, নতুন মেডিসিন। এবং ভলিউম 4 ক্রনিক ডিজিজ তার গবেষণা চলতে থাকলো। 1835 থেকে 1839 এই 4 বছরে তিনি এর সেকেন্ড এডিশন বের করলেন। কিন্তু এখানে হয়ে গেল 5টা ভলিউম, এর মধ্যে 48টা মেডিসিন অ্যাড হলো। 48টা মেডিসিন, 48টার মধ্যে আবার এর আগের যে এডিশনে ছিল এর মেডিসিনেরও অনেকগুলো আছে, যেগুলাকে ওই যে পরিমার্জনা করে করছেন, কতগুলো আবার নতুন মেডিসিন অ্যাড করেছেন তিনি। এই জন্য আমরা যদি মানে কাউন্ট করি, তাহলে আমরা দেখবো যে মেটেরিয়াল পিউরা এবং ক্রনিক ডিজিজ মিলিয়ে হানিম্যান মোট 99টা মেডিসিন প্রুভিং করে এর মেটেরিয়াল আমাদেরকে দিয়ে গেছে। আপনার কতগুলা মেডিসিন আছে পিউরার মধ্যেই, কতগুলো আছে শুধু ক্রনিক ডিজিজে, আবার কতগুলো আছে 2টার মধ্যে। জীবৎকালে মানে ধরেন 1839 পর্যন্ত তিনি মেটেরিয়াল গবেষণা করে প্রুভিং করে আমাদেরকে ওষুধের নলেজ দিয়ে গেছেন। তারপর তার যে আর তিনি বেঁচে ছিলেন, আর ধরেন 4 বছর বেঁচে ছিলেন। এই 4 বছর তিনি আমরা জানি 6th এডিশন নিয়ে তিনি গবেষণায় মানে নিয়োজিত ছিলেন ওই সময়টুকুতে।
এই জন্য একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই যে ক্রনিক ডিজিজের মধ্যে আমরা অর্গানন 5th এডিশনের থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস পাই এখানে। কারণ এটাকে পানিতে গুলে দিতে হবে। এই কথাগুলো কিন্তু 6th এডিশনেও আসছে আমাদের অর্গাননে, এবং এর কিছুটা ভাব আমরা ক্রনিক ডিজিজের শেষাংশে আমরা দেখতে পাই। কারণ ওই সময় তিনি ক্রনিক গবেষণা করছিলেন যখন এই প্রকাশ হয় 1839 সালে। আমরা জানি 1838 থেকে তিনি 6th এডিশনের গবেষণাটা শুরু করেন। এই জন্য ওই আইটা কিছুটা এর মধ্যে শেয়ার হয়েছে। এখন হানিম্যানের মৃত্যুর পরে তার যারা এবল শিষ্য ছিলেন জার্মানিতে, আমেরিকাতে, ইউরোপে, তারা এই হানিম্যানের এই কাজ, তার আরব্ধ কাজ তারা আরো চালিয়ে গেলেন। তারা নতুন নতুন মেডিসিন প্রুফ করলেন, শুধু নতুন গুলো না, হানিম্যান যেগুলোকে প্রুভিং করছে তার পরবর্তীতে যারা করেছেন হেরিং এবং অন্যান্যরা, তারা কিন্তু আরো উচ্চতর শক্তিতে প্রুভিং করেছেন বিধায় হয়েছে। যেমন ধরেন এবং তার অনেক মানুষ বলবো যে তার পরবর্তী শিষ্যরা হানিম্যানের যে মেডিসিন প্রুভিং বর্তমান এর উপর কত কাজ হয়েছে, গবেষণা হয়েছে। দেওয়া হয় প্রুফ, এবং হানিম্যানের দ্বারা প্রুফ এবং তার দ্বারা এবল শিষ্য তাদের দ্বারা প্রুফ, এই মেডিসিন গুলোর উপর আমরা জোর দেবো বেশি। আর যেগুলা ক্লিনিক্যালি প্রুফ, সেটা কেস বিশেষে কখনো কখনো লাগে, সেটা আমরা এই আলোচনায় আমরা আজকে দিয়ে আসবো না। আমরা শুধু যেগুলো ওয়েল প্রুফ বা ক্লিনিক্যাল তো প্রুভিং এর যে রেজাল্ট হিসাবে পরবর্তীতে এই রিপোর্ট গুলাকে বইয়ের আকারে নিয়ে আসা হয়, এবং এর মধ্যে ফার্স্ট এবং যেটা সবচেয়ে এ ব্যাপারে কাজ করেছে তিনি হলেন ডক্টর এলেন হোমিওপ্যাথিক এনসাইক্লোপিডিয়া দিয়ে। তিনি বিশ্বের যত জায়গায় যত প্রুভিং হয়েছে কোনো মেডিসিনের সবগুলা প্রুভিং রিপোর্টে তিনি কালেকশন করছেন, পরে এইগুলোকে আবার এডিট করছেন, যাচাই বাছাই করছেন। অনেক যে আমাদের হয়েছিল আমাদের নবী করিম এর ওফাতের পরে, এটা কিন্তু বিশাল কাজ। অনেকগুলা কোথায় কোথায় বিভিন্ন জায়গা থেকে এইসব তথ্য নিয়ে এসে আবার বিভিন্ন মানদণ্ডের যাচাই বাছাই আমরা দেখি যে এখানের মধ্যেও কারণ যত প্রুভিং বিভিন্ন জন করেছে, যে পটেন্সি দিয়ে, কেউ হাই পটেন্সি দিয়ে, কেউ অল্প জনের মধ্যে করেছে, কেউ বেশি জনের মধ্যে করেছে। কাজে কোনোটা বেশি ডিপেন্ডেবল, কোনোটা কম ডিপেন্ডেবল। কাজে এইগুলোকে যাচাই বাছাই করার কাজটা কঠিন কাজ। এই কাজটা প্রথমে করেছেন ডক্টর টি.এফ. এলেন।
এই লাইনে যোগ করেছেন। আমরা এখনই দেখছি কারা কারা করেছেন। প্রুভিং রিপোর্ট থেকে যেসব ম্যাথমেটিক রচিত হইতে প্রণয়ন হয়েছে করে না, তার একদম করা হয় ওয়ার্কস প্রুভিং রিপোর্ট সমৃদ্ধ। যেমন আমরা দেখি এখানে আছে স্যামুয়েল হানিম্যানের ম্যাটেরিয়াল 2 ভলিউমের, হানিম্যানের ক্রোনিডিস 2 এবং ডক্টর টিএফ অফ পিওর ম্যাথমেটিকা 12 ভলিউমের। এটা একটা বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন এই যে টিএফএল এ, বিশাল খেদমত। এবং একা দেখেন আমরা এখন দেখি যে মেডিকেলের বইগুলা, একটা বই অন্তত 5-6 জন লেখক লিখেন যে তিনি এই কয়েকটা চ্যাপ্টার, তিনি এই কয়েকটা চ্যাপ্টার, তিনি এই কয়েকটা চ্যাপ্টার, এইভাবে। সেক্ষেত্রে এত বড় কাজ টিএফএলএন এককভাবে বছরের পর বছর পরিশ্রম করে এই 12 ভলিউমে নিয়ে আসছে। তো বিশাল বড় কাজ। এবং টিএফএলএন এর এই যে সংগ্রহ, এটাকেই কনস্ট্যান্টাইন হেরিং, হানিম্যানের আরেক বড় শিষ্য, যাকে বলা হয় ফাদার অফ আমেরিকান হোমিওপ্যাথি, তিনি এটাকে আরেকটু কনসাইজ করেছেন, আরেকটু ক্যাটাগরাইজ করেছেন, আরো সহজবোধ্য এবং বেশি ব্যবহারযোগ্য করেছেন। কিভাবে? আপনি যদি এলএনএন এনসাইক্লোপিডিয়া পড়েন, এখানে কোনো গ্রেড পাবেন না, জাস্ট রিপোর্ট, এই লক্ষণ, এই লক্ষণ, মাথার মাঝে এই লক্ষণ, নাকের মাঝে এই লক্ষণ, এইভাবে। কনস্ট্যান্টাইন হেরিং এগুলোকে আবার একটু এভালুয়েট করেছেন, মূল্যায়ন করেছেন, যে তিনি লক্ষণগুলোকে চারটা ডিগ্রিতে ক্লাসিফাই করেছেন। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, যেটা গ্রেড। ক্যান্টে বলছেন গ্রেড আর হেরিং বলছেন ডিগ্রি। তিনি চারটা ডিগ্রি বা গ্রেডে এগুলোকে মূল্যায়ন করেছেন। তার যদি আপনি কনস্ট্যান্টাইন হেরিং এর গাইডিং সিম্পটম দেখবেন, কোন লক্ষণের পাশে দেখবেন যে 2টা বড় বড় দাগ দেওয়া আছে, 2টা বড় বড় খাড়া দাগ, এটা হলো একদম ফার্স্ট গ্রেড, ফার্স্ট ডিগ্রি। কোন লক্ষণের পাশে দেখবেন একটা মোটা খাড়া দাগ, এটা হলো সেকেন্ড ডিগ্রি। কোন লক্ষণের পাশে দেখবেন 2টা চিকন দাগ, এটা হলো থার্ড ডিগ্রি। এবং কোনটার পাশে দেখবেন আছে একটা চিকন দাগ, এটা হলো ফোর্থ ডিগ্রি। এখন আপনি যখন কনস্ট্যান্টাইন হেরিং এর বইটা পড়তে এই আপনি মজা পাবেন। আমাকে আমার যিনি গুরু, তিনি আমাকে বলতেন যে প্রথমে তুমি শুধু হেরিং এর ফার্স্ট আর সেকেন্ড গেটটা পড়বা, থার্ড ফোর্থ পড়বা না। তুমি ফার্স্ট আর সেকেন্ড গেট গুলোই যদি পড়ো, এই মেডিসিন সম্বন্ধে তুমি জেনে গেলা। তারপর তুমি যখন আরো একটু পাকাপোক্ত হবে, এই মেডিসিন সম্বন্ধে খুব ভালো জানছো, আরো জানতে চাও, দেন তুমি থার্ড ফোর্থে যাবা। তাইলে দেখেন কনস্ট্যান্টাইন হেরিং, এলএনএন এনসাইক্লোপিডিয়া এবং হানিম্যানের যে সোর্স, এটাকে তিনি আরো সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করছে 4টে গ্রেড দিয়ে। তারপর আরেকজন ওয়ার্কার, তার নাম রিচার্ড হিউজেস, তিনি ব্রিটিশ হোমিওপ্যাথ, তিনিও একজন বিশাল বড় মাপের হোমিওপ্যাথ। যদিও হানিম্যানের কিছু কিছু নীতিমালার সঙ্গে তার কিছুটা বিরোধিতা ছিল। যেমন তিনি বেশি প্যাথোলজিক্যাল সিমটম গুলোর উপর গুরুত্ব আরোপ করতেন, যেগুলো মানসিক লক্ষণ এগুলাকে কম গুরুত্ব আরোপ করতেন, অথবা যেগুলা নিম্ন পটেন্সির মেডিসিন দিয়ে প্রুভিং হয়েছে এইগুলাকে তিনি গুরুত্ব দিতেন বেশি। আর যেগুলো হাই পটেন্সি 30-100 এইগুলা তিনি বলতেন যে এগুলা সবটা সঠিক লক্ষণ না, এগুলো রোগীর ধ্যান ধারণা মিশে গেছে এর মধ্যে এখানে একটা। এবং এভাবে তিনি করলেন কি, যে এই এলএনএন এনসাইক্লোপিডিয়া, হানিম্যানের ম্যাথমেটিকা, ক্রনিক ডিজিজ থেকে যেসব লক্ষণ বেশি মানসিক এবং ফাইনার গ্রেডের মানসিক লক্ষণ, এইগুলাকে তিনি বাদ দিয়ে দিলেন। এবং যেগুলা বেশি হাই পটেন্সি দিয়ে তৈরি হয়েছে যে লক্ষণগুলো, এইগুলাকেও তিনি বাদ দিলেন। বাদ দিয়ে তিনি ম্যাথমেটিকা প্রণয়ন করলেন। তিনি বললেন যে এইগুলা বেশি বিশ্বাসযোগ্য। এবং তার বইটা 4 ভলিউমের বই বাজারে পাওয়া যায়, আমরা পড়েছি। বা আপনি ইন্টারেস্ট নিয়ে আপনি ধরে করেন একটা মেডিসিন ম্যাথমেটিকা পুরা থেকে পড়লেন, এলএনএন
থেকে হেয়ারিং একটা মেডিসিন আমার ওখানে সে কোস্টিকাম, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝবেন। তো রিচার্ড হিউজেস 4 ভলিউমে তার নাম দিলেন সাইক্লোপিডিয়া অফ ড্রাগ প্যাথোজেনেসিস। তারপর আরেকজন ওয়ার্কার, তিনি ব্রিটিশ বড় মাপের হোমিওপ্যাথ ডক্টর জন হেনরি ক্লার্ক, 1935 সালে মারা গেছেন। তিনি অনেক দিন বেঁচে ছিলেন, 25 সালে মারা গেছেন, অনেকটা পরীক্ষার সময় সবাই। কেন্ট মারা গেছেন আগে 1916 সালে। তো ক্লার্ক করলেন কি, ক্লার্ক এই যে হানিম্যানের ওয়ার্কস, এলেনের ওয়ার্কস, হেরিং এবং রিচার্ড হিউজেস, এদের সবগুলো ওয়ার্ককে তিনি এডিট করলেন। পরে তিনি ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স, এটা আরো কনসাইজ এবং আরো প্রিসাইজ, কনসাইজ এন্ড প্রিসাইজ করে 3 ভলিউমে এই জিনিসটা দিলেন আমাদেরকে। এখানে একটা চমৎকার জিনিস আছে, যারা এই বইটা পড়ছেন তাদের তো জানেন, যারা পড়েন তাদেরকে বলি। তিনি প্রথমেই ক্যারেক্টারিস্টিক্স বলে একটা বড় চ্যাপ্টার লিখছেন। সে মনে করেন কোস্টিকামের ক্যারেক্টারিস্টিক্স। এখানে কিন্তু পুরা মেডিসিনটার জিস্ট পাবেন আপনি, একদম একদম এসেন্সটা, সারাংশটা। তারপরে তিনি চলে গেছেন অ্যানাটমিক্যাল স্কিমাতে, যে মনে করেন হেড, নোজ, তারপর থ্রোট, চেস্ট, এইভাবে গিয়েছেন তিনি। কাজে আপনি যদি ক্লার্কের বইটা পড়তে চান, তাইলে ওই যে ক্যারেক্টারিস্টিক, এটা ভালো করে পড়বেন আপনি। আর অন্যগুলো আপনার ইন্টারেস্ট অনুযায়ী পড়তে পারেন। সে ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন প্রাণায়াম পড়তে চান, প্রাণায়ামের আপনি ক্যারেক্টারিস্টিক পড়লেন এবং তার সেক্সুয়াল মেল জেনিটালিটা পড়লেন, কারণ এখানে তার মেল জেনিটাল কাজ অনেক। অথবা যদি আপনার ধৈর্য থাকে, সময় থাকে, উৎসাহ থাকে, পুরোটাই পড়বেন। এই যে 6টা বই, এইগুলো হলো হোমিওপ্যাথির একদম ফাউন্ডেশন, হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন। এইগুলা ছাড়া হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল নেই। তো কি হলো, পরবর্তী জেনারেশন অফ হোমিওপ্যাথ, দেখেন আমি কেউ মাইন্ড করবে না যে আমি এইভাবে তুলনা দিচ্ছি। আমরা দেখি যে আমাদের প্রফেটের পরে সাহাবীরা ছিলেন, তাদের কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া হয়তো। তারপরে কিন্তু আসছেন আরো আরেক জেনারেশন, তাবেঈ, তারপর তাবেঈন, এইভাবে কিন্তু মানে ইসলামের যে বাণীটুকু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে বয়ে গেছে, আরো সুন্দরভাবে রিফাইন হয়ে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তাফসির সহ এগুলা গেছে। অনেকটা আমি এইভাবে, যে হানিম্যানের একদম বিশ্বস্ত কিছু শিষ্য ছিলেন, তার চারপাশে একটা তাদের শিষ্য যারা ছিলেন, যারা রয়ে গেছেন, তারা আবার আরেকটা জেনারেশন নিয়ে আসলেন। এই জেনারেশন তাদের এই কাজগুলোকে আরো পাকপুক্ত করলো, আরো রিফাইন করলো, আরো পরিমার্জনা করলো। তারপরে এরা এক সময় মারা গেলেন, তারপরে আসলো আরেক জেনারেশন, তারা এটাকে আরো রিফাইন করলো। আমরা যদি ধরি, আমরা হচ্ছি 5th জেনারেশন হোমিওপ্যাথিক। আমি পরে ব্যাখ্যা দেবো এটা, কেন আমরা কেন 5th জেনারেশন, আমরা কেন 3rd জেনারেশন পর্যন্ত আলোচনা করব। এটা হলো হোমিওপ্যাথির ফার্স্ট আসি। পরবর্তী এর পরের জেনারেশন যারা হোমিওপ্যাথ, বিশেষ 5টা ভলিউমকে উপযোগ্য করে আরো সহজভাবে যাতে ম্যাথমেটিক্যাল সেটা রোগীর ক্ষেত্রে ব্যবহার উপযোগী লিখলে আরো সহজ বুদ্ধ হয়। কিন্তু উপযোগী কিন্তু এইগুলোই, এই 5টা বই, উপরের 5টা বই। এটাকে আমরা বলি সেকেন্ডারি টেক্সট অফ ম্যাথমেটিক্যাল। এখানে আপনি আর প্রুভিং রিপোর্ট পাবেন না। একটা মানুষের যেভাবে এক্সপ্লেন করা হয়, চরিত্রায়ন করা হয়, পালসিটেলা এই ধরনের আপনি একটা মেন্টাল পিকচার। সালভার হলো আপনি ওষুধ মানুষ বা রোগীর মতো করে আপনার মাথার মধ্যে পারেন।
এবং এরও বিশাল কাজ করছে, বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন তারা। এদের মধ্যে অনেক আছেন, আমি শুধু 10 জনের নাম দিয়েছি এখানে, বিশেষ করে 8 জন, প্রথম 8 জন। ডানহাম, ক্যারল ডানহাম বিশাল মাপের হোমিওপ্যাথ, বিশাল বনি মিশনের আমেরিকান ছাত্র। তিনি একজন এমডি হোমিওপ্যাথ ছিলেন। উনি 1800 খ্রিস্টাব্দে মারা গেছেন, সম্ভবত 1879 সালে মারা গেছেন তিনি। তিনি ছিলেন ইনস্টিটিউট অফ আমেরিকান হোমিওপ্যাথির প্রেসিডেন্ট, এবং তিনি হোমিওপ্যাথি শিখতে আমেরিকায় শিখে তারপরে তখন জার্মানিতে বনি মিশন বেঁচে ছিলেন 1865 আগে। 1865 মারা গেছেন বনি মিশন। তিনি বনি মিশনের কাছে গিয়ে 2 বছর থেকেছিলেন, চিন্তা করেন। বাড়িতে রেখে তাকে শিক্ষা দিয়েছেন। কাজেই তার যে নলেজটা হানিম্যানের ধরেন ইমিডিয়েট, কারণ বনি মিশন তো একদম হানিম্যানের ইমিডিয়েট আত্মীয় ছিলেন, শিষ্য ছিলেন, তার কাছ থেকে ক্যারল ডানহাম পেয়েছে। কাজে ক্যারল ডানহামের যে মেথমেটিকাটা বেশি বড় না, এই ধরনের বই বাজারে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। এই বইটা হলো আমরা রিচার্ড হিউজ। আমিও যখন ছাত্র ছিলাম ধরেন 70-এর দশকের শেষের দিকে, আমি খুব গালাগালি করতাম রিচার্ড হিউজেস। তখন ইয়াং ছিলাম, তার কথাবার্তা আমার পছন্দ হতো তার বই পড়ে, এবং একটা লিখাও আমি লিখেছিলাম একটা জার্নালে রিচার্ড হিউজেসের খুব কঠোর সমালোচনা করে। তখন ডক্টর জেন কাঞ্জিলাল, আমার যিনি গুরু ছিলেন, তিনি তার দৃষ্টি আকর্ষণ হয়েছে। তিনি আমাকে লিখলেন যে তুমি তো খুব ভুল করছো, তুমি ছোট মুখে বড় কথা বলছো, তুমি হিউজেস সম্বন্ধে বেশি জানো। হিউজেসের ব্যক্তিত্ব পুরা না জেনে তার সমালোচনা। হিউজেসের হানিম্যানের সাথে তার ডিফারেন্স ছিল, ব্রিটিশ হোমিওপ্যাথিকে সে মানে যারা তুলে ধরছে এর মাঝে একজন। কাজেই রিচার্ড হিউজেসের যেটা তুমি মানো না মানবা না, কিন্তু আবার মানার মতো আছে তার অনেক কিছু। যেমন আমাকে বলছে এই বইটা তুমি পড়ো, আমি তো ওই বইটা কিনি নেই, আমি ওনার বলার পরেই কিনছি বইটা। এ ম্যানুয়াল অফ ফার্মাকোডাইনামিক্স বইটা আছে, বাজারে পাবেন আপনারা। সাংঘাতিক বই। কেন সাংঘাতিক বই? কারণ ওনার স্টাইলটা ছিল যে, মনে করেন আপনি কোষ্টিকাম, তিনি কোষ্টিকাম কিভাবে হানিম্যানের কাছ থেকে প্রুভিং হলো, তারপর অন্যরা, তারপর অন্যরা কিভাবে কোষ্টিকামের বর্তমান প্রেক্ষিতটা আসলো, এইটা তিনি চমৎকার ভাবে ক্রনোলজিক্যালি বর্ণনা করছেন। তারপর এর কয়টা প্রুভিং সিমটম আছে, কয়টা মনে করেন এনসাইক্লোপিডিয়াতে কয়টা সিমটম, হানিম্যানে কয়টা সিমটম, এইগুলো আবার বর্ণনা দিচ্ছে। বুঝেন, যারা মেথমেটিক্যাল আরো দক্ষতা চান, রিচার্ড হিউজেসের এ ম্যানুয়াল অফ ফার্মাকোডাইনামিক্স খুব ভালো বই। আচ্ছা, তারপরে আরেকটা বই, এটা না পড়লে তো আপনি হোমিওপ্যাথিক মেথমেটিক্যাল পড়েন নাই। আমি প্রথমে এটা বেশি মূল্যায়ন করতাম না, কারণ ভালো বুঝতাম না বইটা। ই.এ. ফেরিংটনের ক্লিনিক্যাল ম্যাথমেটিক্যাল। আমি ওই কাঞ্জিলালকে বললাম যে এই বইটা তো আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না, এর বর্ণনা নেই, কেমন কেমন করে লেখছেন উনি। তুমি হোমিওপ্যাথি বুঝোই নাই, তুমি ম্যাথমেটিক্যাল বুঝতে পারোনি। বলে তুমি ই.এ. ফেরিংটনের ক্লিনিক্যাল ম্যাথমেটিক্স যদি না পড়ো, তাহলে তুমি ম্যাথমেটিক্যাল পড়েছো এটা বলা যাবে না, তোমার পূর্ণাঙ্গ হয় নাই। অত্যন্ত ইম্পর্টেন্ট বই, এটা অবশ্য পাঠ্য। এবং পরে যখন আমি আরো মেচুর হলাম, আমি খুব ভালোবাসি বইটাকে। কতগুলা মেডিসিন এখান থেকে আমি শিখছি বলা যায়। যেমন এর মাঝে একটা আছে প্লাম্বাম মেটালিকা, এই ওষুধটা এই বই থেকে আমি ভালো করে শিখেছি, নাহলে শেখার উপায় নেই। এবং এই মেডিসিনটা অনেকে ভালো ব্যবহার করতে পারে না। যদি আপনি ই.এ. ফেরিংটন না পড়েন, তাই শুধু প্লাম্বাম না, এরকম অনেকগুলো মেডিসিন আছে, আপনি খুব গভীরে বেশ কিছু জিনিস আপনি বঞ্চিত হবেন। এই জন্য এই বইটা অবশ্য পাঠ্য। তারপর একটা বই দেখেন, হার্বে ফেরিংটনের হোমিওপ্যাথি এন্ড হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং। ইনি হলেন ই.এ. ফেরিংটনের ছেলে। ই.এ. ফেরিংটনের 5টা ছেলে ছিল, 5টার মাঝে এরা 2 জন হোমিওপ্যাথ হয়েছে। এর মাঝে এই ছেলে হলো বড়, হার্বে ফেরিংটন। তিনি মারা গেছেন
1900 সম্ভবত 45 সালে, মানে অনেক অনেক আমাদের জন্মের ধরেন 10 বছর আগে মারা গেছেন মাত্র। তিনি খুব বড় মাপের হোমিওপ্যাথ ছিলেন এবং হানিম্যান মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন তার বাবার মতো। এবং তার যে বইটা, এই যে হোমিওপ্যাথি এন্ড হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং, একটা কি বলবো, একটা সাংঘাতিক বই। এই বইটার মধ্যে তিনি প্রত্যেকের দেখবেন যারা লেখছেন না, তাদের স্টাইল আছে কিভাবে তারা ওষুধগুলোকে প্রেজেন্ট করেছে। তার স্টাইলটা হলো, মনে করেন লাইকোপোডিয়াম তিনি 1 2 3 এইভাবে প্যারা 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 করে লিখেছেন। মনে করেন 44টা প্যারায় তিনি লাইকোপোডিয়াম শেষ করলেন, এবং প্রত্যেকটা প্যারাই আপনাকে করতে হবে এবং সিস্টেমেটিক। প্রথমে জেনারেল কথাগুলো বলছেন, তারপর মেন্টাল, তারপর আপনার এই যে আঙ্গিকভাবে সব একটা একটা করে পুরো মেডিসিনটা বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে সব শেষে তিনি বলবে যে নাও ইউ টেক লাইকোপোডিয়াম ইন 5 সেন্টেন্স। এখন তোমাকে লাইকোপোডিয়াম 5টা কথাই দিয়ে দিচ্ছি। সাংঘাতিক ব্যাপার। এই স্টাইলটা আজকাল অন্যরাও ফলো করেন, কিন্তু এই স্টাইল তার কাছ থেকে বেশি আসছে। ক্লার্কে ওইভাবে করেন। ক্লার্কেও কোনো মেডিসিন পরে শেষে বলতেন যে নাও দিস মেডিসিন ইন 4, উনি 4টা দিত, 4 সেন্টেন্স, 4 সেন্টেন্সে পুষ্টিকা। তো হার্ভে ফেরিংটনের বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা যে বললাম হোমিওপ্যাথি শিখতে হলে আপনার ইংরেজি শেখার বিকল্প নেই। আপনি ইংরেজি জানেন না, হোমিওপ্যাথিতে আপনি দুর্বল হবেন শিওর। কারণ আপনি কত বইয়ের বঙ্গানুবাদ পাবেন না। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা বই, হার্ভে ফেরিংটন বইটা। বেশি বড় না, চ্যাপ্টার বই এমন, কিন্তু একটা জেম। যারা সিরিয়াস, আমি বললাম বইটা কিনবেন এবং পড়বেন। তারপর আসি আমরা আর একটু বিশদ, হলো জেটি কেন্টের লেকচারস অন ম্যাটেরিমেডিকা। বলা হয় যে কেন্টি প্রথমে ম্যাটেরিমেডিকাকে মেন্টালাইজ করেছেন, আর একটা মেন্টাল পিকচার দিয়েছেন তিনি। যে পালসিটেলার কি, পালসিটেলার পুরা মানুষটার বর্ণনা করছেন, পুরা মহিলাটার বর্ণনা দিয়েছেন যে এর এই স্বভাব চরিত্র এই ধরনের, সালফারের স্বভাব চরিত্র এই ধরনের। আপনি এর মধ্যে একটা মেন্টাল একটা মানুষ হিসাবে পাবেন, একটা চরিত্র হিসেবে পাবেন, একটা ক্যারেক্টার হিসেবে পাবেন। এই জন্য, এবং কেন্টেও এইভাবে লেখছেন। তার স্টাইলটা হলো প্রথমে তিনি জেনারেলি সব কথাগুলো একটা প্যারাতে বলছে, তারপর ভাগ করে প্রথম মেন্টাল, তারপর অন্যান্য আঙ্গিক লক্ষণগুলো একটা একটা করে সাজিয়ে গেছেন তিনি। যদিও লিখে নেন নাই যে হেড নোজ এভাবে না, কিন্তু তিনি এইভাবেই প্যারা প্যারা করে লিখেছেন। কেন্টের বই পড়া ছাড়া আপনি ম্যাটেরিমেডিকা শিখছেন এটা বিশ্বাস করা যাবে না। কেন্টের বই অবশ্য পাঠ্য। এর বাংলা বঙ্গানুবাদ আছে, আপনারা পড়তে পারেন। বঙ্গানুবাদের মধ্যে অনেক ভুল আছে। ধরেন যেমন কলকাতার একটা বঙ্গানুবাদ আমি পড়েছিলাম, তো ভুলে ভরা। কারণ যে অনুবাদ করছে ওরা তো পয়সা দিয়ে অনুবাদ করে, পাবলিশাররা। ওরা বেশি ডাক্তার না আমার ধারণা, ওরা ইংরেজি ভালো বুঝে, ইংরেজি বাংলা, কিন্তু মেডিকেল টার্মগুলা ভালো অনুবাদ করতে পারে নাই। যেমন একটা ধরনের কেন্টের বই আছে, সম্ভবত রুটার লক্ষণ উনি বলছে, সম্ভবত বলা, আমি ভুলে গেছি, যে পায়ের নিচে টেন্ডার স্পট থাকে। টেন্ডার মানে পেনফুল স্পট। আর ওই যেটা অনুবাদ করছে আমার নজর দিচ্ছে, পায়ের নিচে কোমল কোমল স্থান, মানে সে ওই টেন্ডারকে কারণ সে ডাক্তার না, বোঝা গেল। এই টেন্ডার মানে এটা মেডিকেল টার্ম, এটা হলো পেইনফুল। আর টেন্ডার মানে তো কোমলও বোঝায়, কিন্তু সে লেখছে এটা পায়ের নিচে কোমল স্থান আছে দেখেন। যাই হোক, এরপরও যারা ইংরেজি বুঝেন না, এগুলা পড়লে এটলিস্ট আপনি 80-90% বুঝে যাবেন। নেক্সট যে আরেকটা বই সাংঘাতিক ইম্পর্টেন্ট, অনেকে বলে কেন্টের এবং বরিকের বইটা নেক এন্ড নেক, যে কোনটারে আমি বেটার বলবো। বরিকের বই, বরিকে কিন্তু কেন্টের মোটামুটি সমসাময়িক। বরিক মারা গেছেন 1935। তার জন্ম 1847, না 1849। আর কেন্ট মারা গেছেন
যে জীবনী বইটা আছে যুদ্ধের মধ্যে, বড়ি কিন্তু ইংলিশম্যান না, আমি অস্ট্রিয়াতে, এই যে মানে জার্মানির কাছে, তার ভাষা ছিল জার্মান ভাষা। আর পুরো পরিবার নিয়ে আমেরিকাতে মাইগ্রেট করছে। মাইগ্রেট করে বড়ি মেডিকেলে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছে অস্ট্রিয়াতে, আর বাকিটা গিয়ে তিনি ওখানে ভর্তি হয়ে মেডিকেল কলেজে এমডি করছে। এর ফলে দেখেন বড়ি জার্মান খুবই ভালো জানতে, তার মাতৃভাষা জার্মান, আবার ইংরেজিতে তিনি আমেরিকাতে বড় হয়েছেন। ফলে বড়িকের কিন্তু সবচেয়ে ভালো সুবিধা ছিল যে হানিম্যানের অর্গাননটাকে ট্রান্সলেট করা। এই জন্য আমরা দেখি যে বড়িক যে ট্রান্সলেট করছেন, কারণ তার জার্মান ভাষা এবং ইংলিশ ভাষা দুইটাই সমান সমান, খুব ভালো বুঝতেন। এই জন্য বলা হয় যে বড়িকের ট্রান্সলেশনটা খুব মানে ভালো ট্রান্সলেশন হয়েছে। আচ্ছা, তো এই বড়িকে তিনিও এমডি ছিলেন। এই বড়িক আবার কিন্তু বিটির বড়িক নন, অনেকে জানেন না এগুলা। বড়িক এন্ড টেফেলের বড়িক কিন্তু ইনি নন। বড়িক এন্ড টেফেলের বড়িক হলো ফ্রান্সিস বড়িক, উনি হলো উইলিয়াম বড়িক। ফ্রান্সিস বড়িক হলো উইলিয়াম বড়িকের আপন চাচা, এবং ওই ফ্রান্সিস বড়িক এবং তার শালা এই যে টেফেল, এরা দুজন মিলে ওই বড়িক এন্ড টেফেল প্রতিষ্ঠা করেছিলেন। উইলিয়াম বড়িকের সান ফ্রান্সিসকো শাখায় কিছু শেয়ার ছিল মাত্র, আর ইনি কিন্তু বিটির মালিক বড়িক নন, এটা একটু জেনে রাখেন। তিনি ছিলেন ফিজিশিয়ান, তিনি ছিলেন শিক্ষক, তিনি ছিলেন বইয়ের লেখক, এবং তার যে বইটা বলা হয় এটি হলো বেস্ট অ্যাভেলেবল ক্লিনিক্যাল বুক। কিন্তু তার বইয়ের স্টাইলটা হলো ছোট, একটা মেডিসিন ধরে বড় জোর 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে মেডিসিনটা সারাংশ দিচ্ছেন তিনি। আপনি কোষ্টিকাম পড়েন, ফার্স্ট প্যারার মধ্যে কোষ্টিকামের সারাংশ, তারপরে মেন্টাল, তারপরে অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী মাথা, নাক, পেট যা যা আছে এইভাবে সাজিয়ে লিখছেন। সাজিয়ে লিখে নিচে তারপর তার ক্লিনিক্যাল ইউজ টুজ এগুলো। তারপরে তাহলে আপনি ব্যবহারিক মেটেরিয়ালটিকে আপনি পড়লেন না, মানে আপনি আপনার জ্ঞানের ঘাটতি রয়ে গেছে। কাজেই ক্যান্টের বই এবং বড়িকের বই অবশ্যই পাঠ্য, এবং এটারও বাংলা ভার্সন আছে, পাওয়া যায়, আপনি ইজিলি পড়তে পারবেন। তারপর আমরা আসি, এটা বলে অ্যাডলফ লিপি। অ্যাডলফ লিপি ছিলেন হেরিং এর ছাত্র এবং হানিম্যান মেডিকেল কলেজের শিক্ষক। তার আবার লিপির আরেকটা ছেলে আছে, ওনার নাম হলো এডলার লিপি, তার ছেলের নাম অ্যাডলফ লিপি। দুইজনে বিশাল, দুইজনে বই লেখছে। উনি লেখছেন টেক্সট বুক অফ ম্যাটেরিমেটিকা, তার ছেলে লেখছে রেড লাইন সিমটমস অফ ম্যাটেরিমেটিকা। খুবই ভালো, দুইটি অত্যন্ত ভালো মানের বই। আপনি তার টেক্সট বুক অফ ম্যাটেরিমেটিকা পড়তে পারেন, তার ছেলেটাও পড়তে পারেন, রেড লাইন সিমটমস অফ ম্যাটেরিমেটিকা, চমৎকার বই। তারপর আরো সহজ বুদ্ধ করে আরেকজন লিখছেন, তার নাম হলো ইবি ন্যাশ। এই ন্যাশের লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মিশিয়ে তিনি একটা মেডিসিনকে বর্ণনা করছেন। এবং বলা হয় যে ন্যাশের বইটা হলো এলেনের যে কিনোটস আছে, এই কিনোটস এর আপনি ন্যাশের বই পড়েন, এটা পড়ে তারপর ন্যাশ পড়েন, তাহলে দেখবেন। এবং ন্যাশের বইটা ছোট বই, বর্ণনায় ভর্তি, খুব ভালো বই। এই জন্য এটা অবশ্যই পাঠ্য মনে করি আমি। তারপর আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিমেটিকার মাঝে একটা সেকশন আছে, এটা বলে কি নোটস। এটা বর্ণনামূলক না, এখানে ছোট্ট ছোট্ট করে শুধু ইম্পর্টেন্ট লক্ষণগুলা সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ইম্পর্টেন্ট লক্ষণগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, কোনো বর্ণনা নেই। আবার পড়লে বোঝা যায়, পুরোটাই বোঝা যায়। মনে করেন এলেনের কি নোটসে আপনি 1.5 পৃষ্ঠায় দেখবেন যে হয়তো লাইকোডেম হয়ে গেছে, এবং 1.5 পৃষ্ঠায় কিন্তু লাইকোডেমের একেবারে প্রাণসূত্র এখানে।
আমাকে ডক্টর জেন কাঞ্জিলালের একটু বলি, তিনি আমাকে বলতেন যে এলএন এর কি নোটস হলো হেয়ারিংস এর গাইডিং সিমটমস এর সারাংশ। বলে তুমি হেয়ারিংস এর গাইডিং সিমটম পড়ছো, পরে এলএন এর কি নোটস দেখো, দেখবে এর বাইরে তুমি যেতে পারবে না। এবং তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন জেন কাঞ্জিলাল। বলছেন যে উনি যখন তিনি বলছেন এই বইটা সব সময় পড়বো, তোমার সাথে রাখবা। বলে তোমরা মুসলমান, আমাকে বলতেন, তিনি ব্রাহ্মণ ছিলেন, আমাকে তোমরা মুসলমান ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ো বা এরকম কোনো ওজিফা বা কিতাব টিতাব পড়ো, এইটাকে প্রতিদিন পড়বা। এই বইটা অ্যাটলিস্ট একটা মেডিসিন পড়বা। একটা মেডিসিন পড়তে 10 মিনিটের বেশি লাগে নাই এলএনের কিনোটস থেকে। তো তুমি 10 মিনিট সময় দিতে পারবে না, কাজে প্রতিদিন এলএনের কিনোটস থেকে একটা মেডিসিন করে পড়বা। তাইলে তোমার যে এই যে মেটানমিটিয়া দীর্ঘদিন থেকে পড়ছো, এটা ফ্রেশ থাকবে মাথার মধ্যে। এবং তিনি বলতেন আমি যদি কোথাও যাই, লম্বা ট্রেন জার্নি বা প্লেন জার্নি, বলে এলএনের কিনোটস আমার সাথে থাকে। এবং আমি অবসর সময় এটা এই প্লেনের মাঝে বসে বসে দেখি, ট্রেনের মাঝে বসে বসে দেখি। এই অভ্যাসটা তার কাছে আমি রপ্ত করছি। আমি প্লেনের কিনোট ছোট্ট আছে, আমার কাছে সবসময় থাকে, আমি এটা সারা জীবনই পড়ি। এটা খুব ইম্পর্টেন্ট বই। বললাম দেখেন, এটা আমাদের মাস্টারদের এক্সপিরিয়েন্সও আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য যারা এইগুলোর সম্বন্ধে আইডিয়া কম আছে, তারা আইডিয়া গুলো নেন আপনি এবং শেয়ার করুন অন্যের সাথে। আরেকটা বই আছে এলএনের কিনোটসের মধ্যে, তবে এটা আরেকটু বড়, আরেকটু বিশদ লেখা, তবে অত বিশদ না, কিনোটস সেটা হলো ডক্টর এইচ এন গারেন্সির কিনোটস অফ ম্যাথমেটিকা। এটা এলএনের কিনোটসের সমানই প্রায় ছোট। এবং গারেন্সি হলেন হেরিং এর কলিগ, হেরিং এর প্রায় সময় কলিগ, হানিম্যান মেডিকেল কলেজের তিনি ছিলেন গাইনিকোলজি এন্ড অবস্টেট্রিক্স এর অধ্যাপক, মানে হোমিওপ্যাথিক গাইনিকোলজি এন্ড অবস্টেট্রিক্স এর অধ্যাপক, এবং হেরিং এর খুব ঘনিষ্ঠ বন্ধু এবং তার কলিগ, এবং হেরিং খুব দাম দিচ্ছেন তাকে, গারেন্সিকে। এবং গারেন্সির এই যে বইটা, ছোট বইটা খুবই ভালো বই, আপনি এলএনের কিনোটসের সাথে রাখতে পারেন। আবার গারেন্সির একটা বই আছে গারেন্সির অবস্টেট্রিক্স, আমরা যখন ডিএইচএমএস করি তখন এই বই আস্থাটা পড়ছি। কারণ আমাকে কাঞ্জিলাল বলতেন যে তুমি, আমি তো বললাম যে অবস্টেট্রিক্স আমি শিখে আসছি এমবিবিএস, বলো কিছুই শিখো নাই তুমি, ওই গারেন্সির বই পড়বা। গারেন্সির বই মানে যারা অবস্টেট্রিক্স পড়তে চান, মানে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ টু অবস্টেট্রিক্স, এই মনে করেন আপনার ফাইব্রয়েডের চিকিৎসা করবেন বা ডেলিভারির সময় বিভিন্ন ধরনের সময় কি ওষুধ দেবেন, এটার পর খুব অত্যন্ত বুঝেন এটা লেখা কবে, হেরিং এদের সময়ের লেখা, খুবই ভালো মানের একটা বই। গারেন্সির অবস্টেট্রিক্স বাজারে পাওয়া যায়। তাহলে এই যে আমি এখানে 10টা বইয়ের বর্ণনা দিলাম, এগুলো হচ্ছে সেকেন্ডারি টেক্সট অফ ম্যাথমেটিক্স। মানে কি, যে ওনারা প্রাইমারি টেক্সটকে উপযোগ্য করে এই বইগুলা সহজবোধ্য করে, যাতে আমাদের মতো সাধারণ হোমিওপ্যাথরা করতে পারে ওষুধগুলাকে সহজে, এবার তারা লিখেছিলেন। আচ্ছা, এই যে বললাম জেনারেশন টু জেনারেশন, এরা একসময় মারা গেলেন, তারপরে তাদের পরে আরেকটা জেনারেশন আসলো, তাবিঈন মনে করেন, মাইন্ড করেন না, আমি জাস্ট একটা তুলনা দিচ্ছি না, এর মতো করে বিদায় আমি কথাটা নিয়ে আসছি, যে এরা হলো এরপরে জেনারেশন, এরাও বিশাল মাপের হবে। এরা করলেন যে এদের বইগুলোকে উপজীব্য করলেন, এই যে মানে সেকেন্ডারি টেক্সটকে উপজীব্য করে আরো সহজ করে বিভিন্ন তুলনা দিয়ে উদাহরণ দিয়ে লিখলেন। একজন বলবেন তার কেন্ট এই কথা বলছেন, নেশে এই বলছেন, অমুকটাতে এই বলছেন, তারপর আমি এই বলছি, এইভাবে করে। তাহলে দেখেন এটা আপনি আরো অনেকগুলার ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাচ্ছেন। এটাকে আমরা বলি টারসিয়ারি টেক্সট অফ ম্যাথমেটিক্স। এটা হলো তৃতীয় অধ্যায়, তৃতীয় পর্যায়ে, ম্যাথমেটিক্যাল রচনার তৃতীয় পর্যায়। এই বইগুলো দেখেন, এরা সব খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যক্তিরা। প্রথমে আমি দিলাম এমএল টাইলার, মার্গারেট লুসি টাইলার, অত্যন্ত বড় মাপের ব্রিটিশ মহিলা, অত্যন্ত বড় মাপের। উনি ছিলেন স্যার জন ওয়ের
সার্জন ওয়ারের সমসাময়িক রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের কনসালটেন্ট ছিলেন, বহুত বড় দমকুপুরের মেয়ে, কিন্তু বিশাল বড় হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তার যে এই যে বইটা হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার, এটা একটা জেম। এবং এর মাঝে আর একটু বলি যে উনি কত বড় মাপের হোমিওপ্যাথ। ডক্টর কেন তখন জীবিত আমেরিকাতে, তখন তার যে ডক্টর কেন তার রেপার্টরি লেখছেন 1897 সালে, 97-98 সালে। তখন অনেকে মানে রেপার্টরি অত বুঝে না, অত জনপ্রিয় হয় নাই, যে আস্তে আস্তে লোকজন এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করছে। তো এই বইটার উপরেই কেন মারা গেছেন 1916 সালে। এর আগে বেঁচে থাকতে ধরুন 1910 সালের দিকে একটা বড় ইন্টারন্যাশনাল সেমিনারের মতন হয়েছে এই রেপার্টরির উপর। এখানে এই এমএল টেইলার কেন্টের রেপার্টরি সম্বন্ধে খুব চমৎকার ভাবে একটা একটু ঘাবড়াইল কেন্টের উপস্থিতিতে। কেন্ট তখন আমেরিকার একজন মানে কেউ কেনা। কেন্টের এই বইয়ের এমন ক্রিটিক্যাল করলেন, আরে বাপরে, কেন্টে জানি কি বলে। কেন্ট তার লেকচারে খুব ভূয়সী প্রশংসা করলেন এমএল টেইলার, যে আমার বইটা বোঝা যায় যে আমি অনেক কিছু বুঝি নাই, আমার বইটা কি যে ক্রিটিক্যালি, কি যে মনোযোগ দিয়ে এই মহিলা পড়াশোনা করছে এবং এর যে জিনিসগুলো তুলে ধরছে। বইটা আমি লিখছি কিন্তু এই জিনিসগুলো সত্য, যেটা তুলে ধরছে আমি আমার মাথায় আসেনি। এবং উনি এর যে পরবর্তী যে সংস্করণ করতেন তার সাজেশন গুলো নিয়েছেন। তাইলে জাস্ট আমি একটা দিলাম যে মহিলা কত বিশাল। এবং বলা হয় যে হোমিওপ্যাথির ইতিহাসে 3 জন মহিলা হোমিওপ্যাথ একদম বিশ্ব পরিচিত। এর মাঝে একজন ইনি, আরেকজন হলো আমেরিকার ডক্টর এলিজাবেথ রাইট হিউবার, ইনস্টিটিউট অফ আমেরিকান হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ছিলেন। বিশাল মাত্র হোমিওপ্যাথ, বিশাল। এটা আর কোনোদিন আলোচনা করবো। আরেকজন হলো ফ্রান্সের, তো ইনি ব্রিটিশ হোমিওপ্যাথ। এবং এই বইটা জেম, এটা আমি জানি না এর বাংলা হয়েছে কিনা, যদি বাংলা না হয়ে থাকে যারা ইংলিশ বুঝেন এই বইটা পড়বেন, একটা মানে খুব ভালো বুঝবেন আপনি। ওই যে মনে করেন সে লাইকোপোডিয়াম সম্বন্ধে লিখতে গিয়ে তিনি শুধু রেফারেন্স থাকছে যে কেন্টে এটাকে এইভাবে বলছেন, এই জায়গায় জোর দিয়েছেন, বরিগিটাকে অমুক জায়গায় জোর দিয়েছেন, এই কথাগুলোকে এইভাবে বলছেন, নেশে এই বলছেন, সব বলা বলির পরে তিনি বলেন এখন আমি বলছি এই। এবং জায়গায় জায়গায় তিনি আবার এগুলার আবার কবিতা টবিতাও লিখতেন এই মানে ওষুধ নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বই, 3rd জেনারেশনের টার্সিয়ারি টেক্সট। সেকেন্ড বইটা হলো ডক্টর এন.এম. চৌধুরী, স্টাডি অন ম্যাথমেটিক্যাল। আমি জানি না আপনারা কয়জনের বইটা পড়ছেন, খুব ইম্পর্টেন্ট বই। এবং এন.এম. চৌধুরী কে জানেন? এন.এম. চৌধুরী হলেন প্রতাপ চন্দ্র মজুমদার, কৃষি মজুমদার, মানে মোহনলাল সরকারের সমসাময়িক বিশাল মাপের হোমিওপ্যাথ, যার অহরহ রেফারেন্স দেখবেন আপনি ক্লার্কের ডিকশনারির মাঝে আছে। ক্লার্কের ডিকশনারি আছে যে কৃষি মজুমদার সেইট, চিন্তা করছেন? ক্লার্কের ডিকশনারিতে তার জামাই, তার মেয়ের জামাই এন.এম. চৌধুরী। এবং তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে উনি ডাক্তার ছিলেন। এন.এম. চৌধুরী বললেন তুমি আমেরিকায় গিয়ে আবার এমডি করে আসবো হোমিওপ্যাথির উপর। এবং তিনি ছিলেন এই যে এসসিএলএন এদের 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 ছাত্র, এবং আরো কয়েকজনের ছাত্র তখনকার যারা বেঁচে ছিলেন, ছিলেন একজন। কাজে তার লেভেলটা চিন্তা করেন। 1925 সালের আমেরিকার এমডি, তিনি কলকাতায় এসে প্র্যাকটিস করছিলেন। বিশাল মাপের হোমিওপ্যাথ, বিশাল বড়। তার লেখা বইটি স্টাডি অন ম্যাথমেটিক্স, এটা খুব হেভি রেফারেন্স দেয়। দেখবেন যারা ম্যাথমেটিক্স ভালো বুঝে, খুবই ভালো লিখেছিলেন। এবং তার লেখার মাঝে কিছুটা ইন্ডিয়ান আপনার এক্সাম্পলও দিচ্ছেন, যে এই ওষুধটা ইন্ডিয়াতে এইভাবে ব্যবহার হয়, ওইভাবে ব্যবহার হয়, এর ঐতিহাসিক সাইডে আপনি পাবেন। কাজে এটা একটা খুব ভালো বই, যারা কিনেন নাই এবং যারা খুব হোমিওপ্যাথি সিরিয়াসলি পড়তে চান এই বইটা কিনবেন।
তারপর আসেন এস.আর. পাঠক। এস.আর. পাঠক তিনি একজন এমবিবিএস ডাক্তার, কনভার্টেড হোমিওপ্যাথ, ইন্ডিয়ার। তার লেখা ম্যাটারনিটি অফ হোমিওপ্যাথিক মেডিসিন, খুবই ভালো বই, ছোট বই এবং আপনি ওয়েল রেফারেন্স। তারপর একটা বইয়ের উদাহরণ দিই আমি, এটা হয়তো অনেকের হাতে নাই কিন্তু বাজারে পেতে পারেন আপনি। এটা ক্যাথারিন কুল্টার, আমেরিকান ক্যাথারিন কুল্টার পোর্ট্রেটস অফ হোমিওপ্যাথিক মেডিসিন, 3 ভলিউমের। পোর্ট্রেট মানে চিত্র আর কি, হোমিওপ্যাথিক মেডিসিনের চিত্র, ওই যে ডাক পিকচারের মতো মনে করেন, পোর্ট্রেটস অফ হোমিওপ্যাথিক মেডিসিন। এই বইটা আমি যখন 1889 সালে আমি অস্ট্রেলিয়া যাই হোমিওপ্যাথিক একটা কোর্সে সিডনিতে, বেলমেন হোমিওপ্যাথিক হসপিটালে। এখানে থেকে এরা হোমিওপ্যাথি খুব ক্যাথারিন কুল্টার এই বইটা নিয়ে খুব মানে নাড়াচাড়া এবং খুব কথা। আমি তো বইয়ের নামই শুনে নিতে পারি। 1889 সালে আমি 1881 সালে পাস করছি ডিএসএমএস, এর 8 বছর পরে। তখন আমাকে বলি, আমাকে জিজ্ঞেস এটা পড়ো না? এখন না, আমি তো দেখিনি। বলো কি তুমি? আমি তখন আমি অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে এই বইটা আমেরিকা থেকে কিনি। খুবই মূল্যবান, খুবই মূল্যবান। এটা কেন মূল্যবান বলি আপনাকে, মনে করেন এখানেও তিনি প্রতিটা ওষুধকে বিভিন্ন ক্যারেক্টারের উপর, বিভিন্ন চরিত্রের উপর, নায়ক নায়িকার উপর আরোপ করে বর্ণনা করছে। সে ফর এক্সাম্পল, মনে করেন আপনি সরিনাম পড়বেন, তিনি বলে যে তুমি সরিনাম বুঝতে হইলে আগে আব্রাহাম লিঙ্কন, আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ো, দেখুন থেকে বই গেছে। আপনি আব্রাহাম লিঙ্কনের ছবিটা যদি খেয়াল করে দেখবেন, আলু থালু বেশ, হ্যাঁ, তার লাইফটা ওই ধরনের ছিল, অনেকটা সরিনাম টাইপের। তো উনি আবার কোন সময় সিনেমার নায়কদের উপর একটা মেডিসিনের মানে ক্যারেক্টার রিফ্লেক্ট, যে তুমি কি অমুক ছবিটা দেখছো, ওই ছবির মধ্যে ওই যে হিরোইন ছিল তার ক্যারেক্টার যে লিখেছে, সে ক্যারেক্টার, তার ক্যারেক্টার নাক্স মুভিকার ক্যারেক্টার। এটা একটা আরেকটা স্টাইল। এবং আপনি খুব এই বইটা পড়লে আমার মতে জ্ঞানের আগে যা মেডিকে শিখছেন এটার মধ্যে আরেকটা স্তর, আরেকটা কি বলবো, আরেকটা চাদর আপনার যোগ হবে। এটা যদি পড়ে খুব ভালো বই, 3 ভলিউমের। তারপরে আসছে আমরা জর্জ বিতলকাসের। জর্জ বিতলকাস তার সারা জীবনের ম্যাথমেটিক্যাল যে গবেষণা এবং জ্ঞান, এর ভিত্তিতে তিনি একটা ছোট বই প্রথমে লেখেন, এটার নাম এসেন্স অফ ম্যাথমেটিক্যাল, ছোট্ট বই। এটা অনেক আগে, ধরেন আমি 1888 সালে কিনেছি সম্ভবত বিদেশ থেকে। এই বইটার পরে তিনি বিশাল বড় করে একটা ধরেন 1988 স্যার, আপনার 1988 জি 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 1988। তো বিতলকাসে এরপরে তিনি অনেকটা হেরিং এর মতো করে, বা বলবো ক্লার্কের বইয়ের মতো করে একটা বিশাল বড় ভলিউম দিয়ে ম্যাথমেটিকাকে, মানে এটা এভাবে উনি লিখছিলেন যে এটা বললে আপনারা আর কোনো বই পড়তে হবে না। এখানে উনি স্টাইলটা নিয়েছেন কিন্তু ক্লার্কের স্টাইল। কি রকম স্টাইল? আমি যেমন বলছি যে ক্লার্কের ম্যাথমেটিক্যাল স্টাইলটা হলো, তিনি প্রথমেই ওষুধটা লেখার আগে কোষ্টিকাম লিখবেন, তিনি ক্যারেক্টারিস্টিক্স বলে একটা বড় চ্যাপ্টার লিখছেন, এটা বড় অক্ষরে, অক্ষরগুলো বড় বড়। এখানে পুরো মেডিসিনটার জিস্ট আছে, এটা পড়লেই হয়ে যায়, আপনি মূল মশলা পেয়ে গেলেন। তারপরে তিনি অ্যানাটমিক্যাল স্কিমা করে বাকিগুলো বর্ণনা করছেন। বিতলকাস এই স্টাইলটা উনি তার কাছ থেকে কর্য করছেন। তিনি প্রথমে এরকম ক্যারেক্টারিস্টিকের মতো পুরা মেডিসিনটা বর্ণনা করছেন, এর মধ্যে পুরা জিস্টটা। তারপর তিনি আঙ্গিকভাবে ওষুধগুলোকে বর্ণনা করছেন। এটা তার ম্যাথমেটিকা ভিভা, জীবন্ত ম্যাথমেটিকা। আর যেটা এসেন্স অফ ম্যাথমেটিক্যাল, ছোট্ট বই, আমি স্টাইলটা বলি বিতলকাসের, কত স্টাইল দেখেন তার বইয়ের মাঝে। তিনি বলছেন যে তুমি ন্যাট্রামির যদি বুঝতে চাও বা শিখতে চাও, একটা শব্দ এটার উপর শুধু ধ্যান করো, এক শব্দ ন্যাট্রামির শেষ। আরে বা, আমি যখন পড়ি অনেক, যে বললাম 1988 দিকে, বললাম কি ব্যাপার, কি বললো সে, একটা কথা ন্যাট্রামির শেষ, বলো দেখি।
সাথিয়ানি কোথায় দিলে চিন্তা করেন লোকটা মেট্রামকে কিভাবে পড়তেছে, মানে একটা কথার মাঝে নিয়ে আসছে যে মেট্রামুর মানে হলো রিটেনশন, রিটেনশন শেষ, মেট্রামুর শেষ মানে কি? রিটেনশন মানে যে রিটেন করে, ধরে রাখে। রিটেনশন তো রিটেনশন অফ ইউরিন, তাই না? পেশাব আর বাইর হয় না, ধরে রাখে সব কিছু, রিটেন করে। বলেন মেট্রামুর সব রিটেন করে। দেখেন তার মানসিক, দেখেন তার ইমোশন সব রিটেন করে, কে সাথে শেয়ার করে না, তার সবসময় আবেগী থাকে, আবেগটা নিজের মাঝে ধরে রেখেছে। আসে তার বডিতে, নেট্রামিউরের স্রোত আছে পায়ের মাঝে, দেখবেন কেন? সে পানিটা রিটেন করে। নেট্রামিউরের কনস্টিপেশন আছে, আরে সে পায়খানাও ছাড়ে না, বলে পায়খানাও রিটেন করে, কনস্টিপেশন আছে তার। নেট্রামিউরের দেখবেন যে তার মাসিক, এইটা দেখবেন অ্যামোনোরিয়া হাইপোমেনোরিয়া আছে, সেন্টিমেন্টস আছে। তিনি এইভাবে কত বড় দেখেন, মানে তার স্টাইলটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি ওই সময়। বিদ্যুৎ কাছের সাথে আমি যখন 1986-87 সালে আমি তখন সৌদি আরবে আমি চাকরি করি। সৌদি আরবে মিনিস্ট্রি অফ হেলথে মদিনা শরীফে আমি ডাক্তার ছিলাম। ওইখানকার একটা রোগী, আমি তো মানে প্রাইভেটলি হোমিওপ্যাথি করি, মানে এটা তো প্রকাশ্যে করা যায় না, মানে যারা নিতে চায় এইভাবে কি, কিন্তু জানে বাঙালিরা নেই, আবার আস্তে আস্তে সৌদিরও আসতে থাকলো। তো একটা সৌদি এসে ইংলিশ জানে, আমাকে বললো আমি তো হোমিওপ্যাথিক ওষুধ খাই, তুমিও হোমিওপ্যাথি বোঝো? আমি তো হোমিওপ্যাথিক ডাক্তারই ছিলাম। ওর থেকে খাও বলে, আমি তো গ্রিস থেকে খাই। হ্যাঁ বলে কি? তো আমি একদম এলোনিস, মানে গ্রিসে তখন বিতুল কাজ তখন গ্রিসে স্কুল অফ এথেনিয়ান মেডিসিন গড়ে, এখানে তিনি একটা বড় ক্লিনিক ছিল, ওটা চালু করতেন। এখানে বিভিন্ন দেশের লোকেরাও এখানে গিয়ে তার কাছ থেকে চিকিৎসা দিতেন। এই লোকটা ছিল থ্যালাসেমিয়া রোগী, সে ছিল থ্যালাসেমিয়া ট্রেট, এটা রোগী। বিতুল গাছের কাছ থেকে চিকিৎসা নেই। আমাকে বলে আমি তো সবসময় যেতে পারি না, আবার ওর সাথে আমার মিলে না, অনেক সময় যেভাবে টাইম দেয় আমি যেতে পারি না, আমার তো ওষুধ মিস হয়ে যায়, কি করবো? আমি, তুমি যদি চাও তোমাকে আমি ট্রিট করতে পারি। তাহলে বিতুল গাছের প্রেসক্রিপশন তুমি কিভাবে মিলেবে? আমি যদি তাহলে বিতুল গাছের প্রেসক্রিপশন নিয়ে আসো। এইভাবে আমি তাকে দেখতাম যে উনি তাকে সালফার দিচ্ছিলেন, এই লোকটাকে, থ্যালাসেমিয়ার কেস। তো আমিও সালফারেই তারে দিতে থাকলাম, যে কিছু সালফার। দেখা গেল যে না, তার মানে কাজ হচ্ছে না, বা সিমটম গুলো, অন্যান্য সিমটম চলে আসতেছে। তখন আমি বললাম, দেখো তুমি তো বিতুর কাছে চিকিৎসা দিচ্ছ, তোমার ওষুধ চেঞ্জ করাটা উনি হয়তো আবার যখন তুমি যাবে তুমি মাইন্ড করতে পারে যে তার পারমিশন না, কেন আরেকজন হই বা তার ওষুধ দিল। তাহলে তুমি বরং বিতুল কাছের কাছে যাও এবং তাকে বলো যে আমি তো তোমার কাছে সময় আসতে পারি না, তা আমার একজন এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তুমি অনুমতি দিলে তার কাছে আমি মাঝে মাঝে নিতে পারবো কিনা ওষুধ। ও গেল, উনি নাকি খুব খুশি হইলেন, বলে উনি আমার ঠিকানা নিলেন, নিয়ে বললেন ইয়েস, আর তার সাথে আমিও যোগাযোগ করবো। তখন ইমেইলে তিনি আমাকে লিখলেন, আমার এই চিঠিগুলো আছে। উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে সৌদি আরবে কেউ হোমিওপ্যাথি করে, আমি তো জানতাম না, আরব বিশ্বে কেউ করে বলে আমি জানি না। এবং তিনি তখন ইন্টারেস্ট প্রকাশ করলেন যে দেখো তো তুমি ম্যানেজ করতে পারো কিনা, আমি খুব ইন্টারেস্টেড সৌদি আরবে কোথাও খুব বড় সেন্টারে বা হসপিটালে হোমিওপ্যাথির উপর একটা মানে সেমিনার আয়োজন করতে পারবো। আমি বললাম আমি চেষ্টা করবো। আমি আমাদের যেটা বলে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে যে ডিরেক্টরেট জেনারেলের অফিসে গিয়ে আমি যোগাযোগ করলাম, বললাম, তাদেরকে বুঝালাম, কিন্তু তারা ইন্টারেস্টেড না। তার বলে না, আমরা হোমিওপ্যাথির ব্যাপারে ইন্টারেস্টেড না, বা বিতুল কাজ তারা তো মূল্যায়ন করে না। আমি আরো কয়েকজন সৌদি ডাক্তারও লাগালাম, কিন্তু আলটিমেটলি হয় নাই। ওনাকে আমি জানিয়ে দিলাম যে না, এরা তো ইন্টারেস্টেড না, আমি সরি, আমি তোমার এটা অ্যারেঞ্জ করতে পারলাম না। তখন হতো কি, ওনার কিছু কিছু রোগী তিনি বলতেন যে তোমরা যদি দেরি হয়, তোমাদের আসতে দিলে এই ডক্টর এলাহির কাছে যাবে। তখন তার সাথে আমার একটা যোগাযোগ গড়ে উঠছিল, চিঠিপত্র দিতে আমরা ইমেল টিমেল লিখতাম। তো ওই তার কাছ থেকে তার অনুপ্রেরণায় তখন আমি
সম্ভবত 1988 সালেই এই যে রাডারটা কিনে আনি। রাডারে যে আপনার হোমিওপ্যাথিক সফটওয়্যার, এটা তখন বের হতো বেলজিয়াম থেকে। বেলজিয়ামের নামুর ইউনিভার্সিটি অফ নামুর এর আন্ডারে 200 জন হোমিওপ্যাথ এবং কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিটল কাসের নেতৃত্বে এই 200 জন মিলে বিট বাই বিট এই রাডারটা তখন তৈরি করে তারা 10 বছর লেগেছিল তাদের। এবং 1988 সালে ফার্স্ট বেলজিয়ামের এই নামুর ইউনিভার্সিটি এটাকে প্রকাশ করে। এবং আমি মনে হয় প্রথম ব্যাচেরই আমি যে ফার্স্ট, তখন আমি $1000 দিয়ে, তখন ছিল ফ্লপি ডিস্ক, 32টা ডিস্ক তারা দিত, মানে একটা সেট আমাকে দিয়েছিল। এবং এর আমি তখন বিতর্কের সম্বন্ধে আমি আরো খুব গভীরভাবে মানে কি বলবো, তাকে খুব শ্রদ্ধা করা শুরু করলাম যে আরিশ করবো না, তো বিশাল খেদমত আনলাম হোমিওপ্যাথির। কারণ এইভাবে রেপার্টরিরে কম্পিউটারে নিয়ে আসা যায়, এটা তো এই রাডার 1988 সালে দেখার আগে আমি চিন্তা করতে পারতাম। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন বিতর্ক কত বড় মাপের মানুষ, যে সে নেট্রামুরে একটা কথা নিয়ে আসছে, বলে নেট্রামুর মানে রিটেনশন, এবং তুমি হন যেভাবে খুশি এটাকে ব্যাখ্যা করতে পারো। ঠিক অ্যাসিড নাইট্রিকের দিন এক কথা, অ্যাসিড নাইট্রিকের একটা কথা অ্যাসিড নাইট্রিকে নিয়ে আসলেন, এবং এর মাধ্যমে এখন পুরো অ্যাসিড নাইট্রিক ব্যাখ্যা করতে পারে। কাজে এই বইগুলা, এই যে বললাম, এগুলো দেখেন খুব ইম্পর্টেন্ট বই। এরা ম্যাথমেটিকে আরো রিফাইন করেছে, আরো রিফাইন করেছে। তো বিতর্ক কাসের এসেন্স সময় কিন্তু ছোট বই, অবশ্যই কিনতে পারে সবাই, এবং পড়বেন বইটা। আর যারা পারেন ম্যাথমেটিকা ভিভা এটাও কিনবেন। তারপরে আমরা আসি ডক্টর রজার মরিসন, বিতর্ক কাসের ছাত্র। রজার মরিসন আমার বয়সী। সে 1978 সালে এমডি করছে আমেরিকার থেকে। পরে 2-3 বছর এমনি সে জিপি গিরি করছে। পরে তার হোমিওপ্যাথির সংস্পর্শে আসলো, এসে সে মনে করলো যে হোমিওপ্যাথি শিখবে। তোর সে বিতর্ক কাসের কাছে গ্রিসে চলে আসছে। গ্রিসে তখন এথেন্সে বিতর্ক কাস এথেনিয়ান স্কুল অফ হোমিওপ্যাথিক মেডিসিন পরে এখানে উনি শিক্ষা দিতেন এবং প্র্যাকটিস করতেন। তার কাছে 2 বছর ছিল। 2 বছর থেকে শিখে এসে বলছিল একটা কথায়, তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, বললো যে আমি যখন ফার্স্ট গ্রিসে যাই, সে হোমিওপ্যাথির প্রাথমিক দীক্ষা নিয়ে গেছে আমেরিকায় ডক্টর বিল গ্রের কাছে। তো প্রথম দিকে একটা কেস হিস্ট্রি নিয়ে বিতর্ক কাস বলতো, তোমার কি মেডিসিন, তোমার কি সাজেশন। দেখতাম যে 10টা রুগীর মাঝে একটা মিলতো ওনার সাথে, আর 9টাই উনি এগ্রি করতেন, না তোমারটা হয় নাই। বলে যখন আমি 2 বছর পরে চলে আসবো, তখন জিনিসটা হয়েছিল এমন যে উনার সিলেকশন আর আমার সিলেকশনে 10টার মাঝে 9টাই মিলতো, একটাতে হয়তো দেখা গেল যে উনি এগ্রি করতেন। তাহলে দেখেন সে কি পরিমাণে শিখছে বিতর্ক কাসের কাছ থেকে। 2 বছর আগে 10টার মাঝে একটা মিলতো, আসার সময় 9টা মিলতো। সে এই যে বইটা লেখছে আমার বয়সে, এক্সাক্ট আমার বয়সে, 1956 সালে জন্ম, ডেস্কটপ গাইড টু কিনোটস এন্ড কনফার্মেটরি সিম্পটম। এটা একটা ওই যে টারশিয়ারি থার্ড জেনারেশন মানে ম্যাথমেটিকা। তার স্টাইলটা হলো, এটা খুব কনসাইজ স্টাইল। এটা মানে আপনি ক্লিনিক্যাল ওয়ার্কসে ব্যবহার করতে পারেন। সে প্রথমেই করছে যে সিমটম গুলোকে সে ক্যাটাগরাইজ করছে, যে একটা মোটা করে বোল্ড করে মানিটা ফার্স্ট ডে, তারপর একটাকে সে দিল ইটালিক্স, এটা মানে সেকেন্ড ডে, আর নর্মাল হলো থার্ড ডে। এটা একটা সুবিধা করে দিল। মেডিসিনটার জন্য আপনি করবেন যেগুলা ফার্স্ট ডে, সেটা আপনার চোখে ভাসবে, এবং সে আলাদা আলাদা করে মেন্টাল, তারপর এই, তারপর সেই, তারপর ক্লিনিক্যাল, খুবই চমৎকার বই। অল্পের মাঝে যদি আপনি শিখতে চান, এটা একটা ইম্পর্টেন্ট বই। তারপর আসি রাজন শঙ্করন। রাজন শঙ্করের বাপের খুব ভক্ত ছিলাম আমি। রাজন শঙ্করের ফাদারের নাম হলো ডক্টর পিচ্চি শঙ্করন। পি শঙ্করন লিখতে দিন, পিচ্চি পি শঙ্করন। উনিও বিশাল মাপের হোমিওপ্যাথ ছিলেন, এলোপ্যাথ ছিলেন, এলোপ্যাথ থেকে কনভার্টেড হোমিওপ্যাথ হয়েছিলেন। উনি এলএমএফ ছিলেন, এলএমএফ থেকে হোমিওপ্যাথিতে চলে আসছিলেন, এবং বোম্বেতে তিনি বড় মাপের হোমিওপ্যাথ ছিলেন। কিন্তু আনফর্চুনেটলি ওনার স্টমাকে ক্যান্সার হয়ে যায়,
ক্যান্সার হয়ে মাত্র 56 বছর বয়সে মারা যায়। কাঞ্জিলালের খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো ছিলেন। তার ছেলে হলো রাজন শঙ্করন, আমার সাথে বয়সে 4 বছর ছোট। কলকাতাতে তার সাথে আমার অনেক আলাপ হয়েছে। সে ছিল আমার কাঞ্জিলালের খুব ঘনিষ্ঠ শিষ্য। তার বাবা বলছিলেন তাকে যে তুমি কাঞ্জিলালের কাছ থেকে হোমিওপ্যাথি শিখবা। সে কলকাতায় চলে আসছিল, এসে কাঞ্জিলালের কাছ থেকে শিখছে। তো যখন শুনলো যে আমিও কাঞ্জিলালের শিষ্য, আমাকে খুব সে সম্মান করলো। সেও একটা খুব কি বলবো অত্যন্ত ব্রিলিয়েন্ট হোমিওপ্যাথ, খুবই ব্রিলিয়েন্ট হোমিওপ্যাথ। সে হোমিওপ্যাথি ব্রিলিয়েন্ট হয়ে হোমিওপ্যাথিকে একটু হানিম্যান পর্যন্ত গেছে, ধরেন 1 থেকে 8 পর্যন্ত। 9-10 সে একটু আলাদা হয়ে গেছে, মানে মেডিসিন সিলেকশনের সে একটু আলাদা পন্থা আবিষ্কার করছে। এবং তার কথা হলো যে দেখো আমার মেথড, আমি হানিম্যানেরই মেথড, কিন্তু মেডিসিন সিলেকশনের আমরা ফাইনালে গিয়ে যদি কেউ আরো সহজ পন্থা বের করতে পারে তাতে তো অসুবিধা নেই। সহজ এবং শিওর পন্থা সে ওইভাবে তার নানা ধরনের তার থিওরি আছে, যেটা বলে সেন্সেশন। তার একটা সেন্সেশনের মেথডের একটা, যারা যারা রাজন শঙ্করের বই পড়ছেন তারা বুঝবেন। সে অনেক কিন্তু তার গালি দেয় সে হোমিওপ্যাথ, ভালো হোমিওপ্যাথ নৌ, সে অত্যন্ত ব্রিলিয়েন্ট হোমিওপ্যাথ। ওই যে বললাম সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে ওষুধ সিলেকশনের ব্যাপারে ওষুধগুলোর ক্যাটাগরাইজ করছে। প্ল্যান্ট রিমেডি, অ্যানিমেল রিমেডি, তারপর ধরেন আপনি মিনারেল রিমেডি করে সিলেকশনের একটা আলাদা পন্থা বের করছে। কিন্তু সে অত্যন্ত ব্রিলিয়েন্ট হোমিওপ্যাথ। সে ছোট্ট একটা বই লেখছে, খুবই ছোট। তার অনেক বড় বড় বই আছে, আমার কাছে 12-14টা বই আছে। সোল অফ রিমেডিস, ছোট্ট বই। এটা একদম ওই যে এলেনের কিনোটস থেকেও ছোট। তো এই বইটা যদি আপনি দেখেন, দেখবেন যে লাইকোডিয়াম জাস্ট 31টায় লেখা, অত্যন্ত ইম্পর্টেন্ট। কাজে এটা কেউ মিস করবেন, এই বইটা কিনবেন, সোল অফ রিমেডিস। তারপর একটা বই যেটা বলবো, ডক্টর এস.কে. দুবের বই। এটা আমি কিনে দিয়েছিলাম আমার মেয়েকে মেটারমিডিকের একটা সহজ পাঠ্য বই হিসাবে। এস.কে. দুবে বলছি, উনি এমনি মেট্রিক পাস, হলেন মেট্রিক পাস, ইন্ডিয়া থেকে ডিএমএস পাস, কিন্তু উনি ওইখানকার সম্ভবত ডিএনডে হোমিওপ্যাথি কলেজ বা কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের টিচার ছিলেন। এবং তিনি ছিলেন টিচার কি ধরনের, অ্যানাটমির টিচার। এবং তাকে যারা চিনে কলকাতার আমার বন্ধুরা বলছে আমাকে যে তার গ্রেজ মেটের কি বলে অ্যানাটমি মুখস্থ ছিল। তার গ্রেজ ধরে আমি আমি এমবিবিএস করছি, আস্তে বই পড়তে হয়েছে আমাদের এখানে। কিন্তু উনি দেখেন মেট্রিক পাস, ডিএমএস পাস, একজন হোমিওপ্যাথ, বলে যে আস্ত গ্রেজ অ্যানাটমি তার মুখস্থ ছিল। ইনি মেথিমেটিকে খুব ভালো উৎপত্তি ছিল মেথিমেটিকের উপরে। এবং তিনি অনেকটা একটা সংকলন করছে, যে বইটা টেক্সট অফ ম্যাথমেটিক্স। তিনি ধরেন আপনি কেন্ট, বরিক, নেস এবং টাইলার এবং অন্য সব বই থেকে জিস্ট টেনে একটা সংকলন করছেন, এবং ইন এ নাটশেল একটা মেডিসিন লেখছেন। এবং তার যে বর্ণনা ভঙ্গি, খুব সহজে একটা মেডিসিন আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন, আর কোনো বই না পড়েও। আমি বইটা আমার মেয়েকে দিয়েছিলাম, 2 মেয়েকে দিয়েছি, ওরা খুব খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো বই। এবং 2 ভলিউমের। প্রথমে উনি লিখেছিলেন সম্ভবত 80টার মতো মেডিসিন, খুব কমন গুলা। তারপর তাকে সবাই ধরলো যে না, আপনি রেয়ার মেডিসিন গুলো নিয়ে আসেন, অন্যগুলো দিলেন না কেন। তখন তিনি আরেকটা ভলিউম লিখেন। এই 2টা ভলিউম মিলে এটা খুব একটা জেম এখানে। যারা সহজে ম্যাথমেটিক্যাল প্রথম পার্ট নিতে চান, প্রথম পার্ট বলছি, এটা দিয়ে আপনি পণ্ডিত হবেন না, মেডিসিনকে আয়ত্ত করবেন, তারা এই বইটা পড়বেন। এস.কে. দুবের টেক্সট বুক ম্যাথমেটিকা বাজারে পাওয়া যায়। এই যে আমি দেখাচ্ছি, এই যে বইটা, এটা 2 ভলিউম আছে। তারপর যারা বাংলা পড়ে, যদি এই বইগুলো আমি, বইটার নাম আরেকটা বলবেন স্যার? জি জি, বইটার নাম আরেকবার বলবেন, বুঝতে পারলাম না বইটার নাম। এই যে লেখা আছে এখানে দেখেন না, 8 নম্বর, এস.কে. দুবে টেক্সট বুক অফ ম্যাথমেটিকা, এখানে লেখা আছে 8 নম্বরে। তারপর যারা ধরেন আমাদের দেশে যারা বাংলা হোমিওপ্যাথি চর্চা করেন, তাদের জন্য 2টা বই, ভালো বই আমি বলবো। একটা হলো নরনাথ বন্দ্যোপাধ্যায়ের
ওষুধ পরিচয়, আরেকটা হলো নীলমণি ঘটকের হোমিওপ্যাথিক ম্যাথমেটিকের 3টা ভলিউম। তো যদি উনি 3rd ভলিউমটা নিজে লেখেননি, মারা গেছেন, ওনার সম্ভবত ওনার জামাই লিখেছে, কিন্তু ভালো এগুলা, যারা বাংলাতে সহজে শিখতে চান, খারাপ না, ভালো বই আমি বলবো। এইগুলো ম্যাথমেটিক্যাল টার্সিয়ারি টেক্সট পর্যন্ত। এখন আমরা একটু আসি, নেক্সটে যাই, যে আপনি যখন একটা ওষুধ শিখবেন ম্যাথমেটিক থেকে, কি শিখবেন আপনি? সব বইয়ের মাঝে কিন্তু সবগুলা জিনিস পাবেন না। এই জন্য আপনাকে জানতে হবে যে আমি একটা মেডিসিন শিখবো, আমি লাইকোপোডিয়াম শিখবো, লাইকোপোডিয়াম কি শিখবো, আমি সিপিআই শিখবো, সিপিআর কি শিখবো, এই জিনিসগুলো এখানে। এইগুলো আমার যারা শিক্ষক ছিলেন, আমার গুরু ছিলেন, তারা যেভাবে বলছেন এইভাবে আমি এইগুলা করেছি, এইভাবে আমি ম্যাথমেটিক্স শিখেছি। আমার ম্যাথমেটিক্যার ধরেন অন্তত 20 থেকে 25,000 পৃষ্ঠা লেখা আছে আমার, যদি বিশ্বাস না করে আমার কিছু করার নেই। 1984 সাল থেকে 2002 সাল কন্টিনিউয়াস লিখছি আমি। এগুলো তো নোট করেই নাই, বা সময়ও পাচ্ছি না, এইগুলাকে কিছু একটা করা যেতে পারে। এইভাবে শিখছি আমি। কি শিখবেন দেখেন, এখানে আমরা বলি যে একটা ওষুধ পড়তে হলে শুধু লক্ষণগুলো শিখলেন আর ছেড়ে দেন, নো, সেটা যেন হয় না। আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি হোমিওপ্যাথিতে বুৎপত্তি অর্জন করতেছেন, ম্যাথমেটিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার জন্য। কাজে একটা মেডিসিনে এটা অল ইন অল শিখবেন আপনি। প্রথমে শিখবেন তার সোর্স অফ দ্য ড্রাগ। এই যে সিপিআর মনে করেন, সিপিআর সোর্সটা কি, কোথেকে আসলো এটা, এবং এর সাথে রিলেটেড হিস্ট্রি থাকে, অনেক চমৎকার হিস্ট্রি। যেমন থুজার দেখবেন যে একটা চমৎকার হিস্ট্রি আছে। আপনি লেকেসিসের চমৎকার হিস্ট্রি আছে, লেকেসিসের সাথে এই যে সিপিআর চমৎকার হিস্ট্রি আছে। এটা শুদ্ধ পড়বেন আপনি। আরে আপনি হোমিওপ্যাথি একটা ওষুধ কিভাবে আসলো, এই ওষুধটা আগে কেউ ব্যবহার করতো না, তৈলপত্র করতো না, হানিম্যান কেন ইন্টারেস্টেড হলেন, এই হিস্ট্রিটা কি? কাজে আপনি তার সোর্সও পড়বেন, সাথে রিলেটেড হিস্ট্রিও পড়বেন। এটা সব বইয়ে পাবেন না, আমি বলবো কোথায় পাবেন না। তারপর পড়বেন যে এই ওষুধটার প্রুভিংস এবং প্রুভার্স, বিশেষ করে কারা প্রুভ করছে। যে আপনি দেখবেন যে মেডিসিনটা হানিম্যান প্রুভ, ও বাবা, তাহলে তো আপনি ধরবেন যে এর যে সিমটম গুলো অত্যন্ত অথেন্টিক, এবং আপনি খুব ভালো করে পড়বেন। এবং আর কারা প্রুভার সেটা আপনি পড়তে পারেন। প্রুভিংসটা মানে কত পটেন্সিতে প্রুভ করছে। যদি দেখেন যে আপনি এটা 3x বা 1x 2x দিয়ে করছে, সেটা এক জিনিস। আর দেখলেন 30-200 দিয়ে করছে, তাহলে তো অবশ্যই এর যে ফাইনাল সিমটম, মেন্টাল সিমটম দেখবেন যে অনেক রিচ। কাজে প্রুভিংসটা কত পটেন্সিতে করছে, প্রুভার কারা, এটাও জানা জরুরি। দেখেন এটা অনেকে তো এইগুলা চিন্তা করেন জাস্ট সিমটম গুলা পরে, কিন্তু যখন আপনি একটা পণ্ডিত হবেন, আপনি মনে করেন যে আমি ম্যাথমেটিক্যাল পণ্ডিত হবো, আরে পণ্ডিত আপনি না হইতে পারলেন, কিন্তু পণ্ডিত হওয়ার চেষ্টা করলে কাছাকাছি তো যেতে পারবেন। থার্ড পড়বেন আপনি ইন্ট্রোডাকশন কমেন্টারিজ অ্যাবাউট দ্য মেডিসিন। এই মেডিসিনটা সম্বন্ধে এজ এ হোল বড় বড় হোমিওপ্যাথরা কমেন্ট করছে, ইউজেসে এই বলছে, নেশে এই কথাটা বলছে, এই ওষুধটা সম্বন্ধে টাইলারে এই কথা বলছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা মেডিসিনকে প্রথমেই আপনি মেডিসিনটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর আপনি যাবেন তার প্রথাগত সিমটমে। কি প্রথাগত সিমটম? প্রথমে কনস্টিটিউশনাল সিমটমস এবং ফিজিক্যাল মেকআপ যদি থাকে। কোনো মেডিসিনের কনস্টিটিউশনাল ফিচার্স নেই, কোনোটার খুব রিচ আছে। ক্যালকুলেটর পড়বেন, তার অবশ্যই কনস্টিটিউশনাল ফিচার্স আছে। আপনি সাইলিশিয়া পড়েন, ফিচার্স আছে। সিপিয়া পড়েন, আপনার ফিচার্স আছে। পড়েন, তাহলে যাদের আছে এইগুলার কনস্টিটিউশনাল ফিচার্স গুলা কি, ফিজিক্যাল মেকআপ দেখতে কেমন লাগে। যেটা নাই সেটা নাই, মনে করেন স্টেফিজিক, তার কোনো কনস্টিটিউশন নাই, তার কোনো ফিজিক্যাল মেকআপ, যে কোনোটা দিয়ে চলে। কিন্তু যেটার কনস্টিটিউশনাল ফিচার্স আছে, তার কনস্টিটিউশনাল ফিচার্সটা ভালো করে চিনবে। কারণ দেখেন, আমি যখন চেম্বারে আমি কোনো রোগীর সিপিয়া দিতে চাই, বা কোনো মেয়ে ছেলের, আমার অ্যাসিস্ট্যান্টরা জানে, আমি তো তুমি একটু দাঁড়াও দেখি, দাঁড়িয়ে তার একটু হাঁটাই এবং দেখি তার ফিচার্সটা, এবং আমার অ্যাসিস্ট্যান্ট দেখো দেখো কেমন লাগে, তো ওরা এগ্রি করে, হ্যাঁ এটা তো সিপিয়া লাগে। কাজে এই যে কনস্টিটিউশনাল ফিচার সম্বন্ধে আপনার আইডিয়া থাকাটা মেডিসিন সিলেকশনে আপনাকে হেল্প করে। তারপর আসবেন তার মেইন দুইটা ফিচার, এটা হলো জেনারেল সিমটমস, ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল সিমটমটা খুব কষ্ট করে শিখতে হয়, কারণ জেনারেল সিমটমস
আপনি সার্বজনীন লক্ষণগুলা একটা দেখবেন যে একটা ম্যাথমেটিক্যাল সব পাবেন না, আপনি অনেকগুলো ম্যাথমেটিক্যাল পড়লে একটা গুড কালেকশন হয়। আমরা পরবর্তীতে এক দুইটা মেডিসিন যখন পড়বো তখন আমি দেখাবো যে কিভাবে এই জিনিসগুলো আসে। তো জেনারেল সিম্পটম গুলো যত ভালো করে আপনি বুঝবেন, মেডিসিন সম্বন্ধে আইডিয়াটা আপনার পরিষ্কার হয়ে যাবে। তারপরে আসি আমরা মেন্টাল সিম্পটম। এরপরেই মেন্টাল সিম্পটম অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যত ভালো করে আপনি এটা বুঝবেন আপনি চিকিৎসাটা অত ভালো দিতে পারবেন। মনে করেন আপনি মেন্টাল সিম্পটম না বুঝেন, তাহলে মেডিসিনটা দিতে পারবেন আপনি? আপনি ইগনিশিয়ান, নেট্রামিউ এগুলার কনস্টিটিউশন বুঝতেছেন না আপনি, আর কি বলে মেন্টাল ফিচার এর একদম ভিতরে গিয়ে এর যে আরো ফাইনাল ডিমার্কেশন গুলো বোঝার চেষ্টা করবেন। মনে করেন এক্সাম্পল, লেকেসিস এবং নেট্রামিউ দুইটারই আছে, এরা রিভেঞ্জফুল, প্রতিশোধ স্পৃহা আছে এদের। কেউ একটা গালি দিল, কেউ তারে হার্ট করলো, তার তো রাগ উঠেই, এবং রাগটা এটা গ্রাস থাকে দীর্ঘ সময়। শুধু তা না, এটা প্রতিশোধ স্পৃহা আছে। আপনি যদি রেপার্টরি খুলেন দেখবেন যে লেকেসিস সাথে ফার্স্ট গ্রেডে, নেট্রামিউর আছে সুপার গ্রেডে, নেট্রামিউর সুপার গ্রেডে। আমি আমার একজন ছাত্র, নাম বলবো না, খুবই ব্রিলিয়েন্ট ছাত্র, সে বিসিএস দিয়ে সে এখন একটা অন্য ক্যাডারে, খুব বড় একটা ক্যাডারে গেছে, এবং সে বিশাল অফিসার। তার ওয়াইফ, বলবো না, তার ওয়াইফের কঠিন একটা অসুখ, কঠিন অসুখ। আমার কাছে নিয়ে আসছে, আমার কাছে, স্যার আপনার কাছে মানে সারেন্ডার করলাম, আপনি দেখেন আমার ওয়াইফটা ঠিক করে দেন। আমি 2 দিন ধরে তার হিস্ট্রি দিয়েছি, প্রথম দিন কিছু, তারপর দিন কিছু, এবং তার মেডিসিনটা ছিল নেট্রামিউ। রোগ কিন্তু ক্রনিক রেনাল ফেলিয়ার, সিকেডি, নেট্রামিউ দিয়েছে। এবং তাকে প্রথমবার দেওয়ার পরে 1 মাসের ওষুধ দিয়েছিলাম তাকে, আবার কালকে পরশু দিন আসছে আমার কাছে। ওরা অনেক ভালো, অনেক ভালো। শুধু তারা, তার প্যারামিটার অনেক চেঞ্জ হয়ে গেছে। তার আপনি এই জন্য বললাম যে ওষুধগুলো যে মনটা আপনার ওষুধের একদম কাছে চলে যাবে সিলেকশনে। এই মানে এই যে আমার এই রোগীর খুব খুব স্বভাব খুবই ভদ্র, খুবই ভদ্র, সেও একজন অফিসার, যে ওয়াইফ। তার মাঝে আছে স্বজনরা তারে অনেক ডিস্টার্ব করে, এবং প্রতিশোধ স্পৃহা থাকে, এবং খুব গ্রাস ধরে রাখেছে। তার লক্ষণ এমন যায়, অনেকে লেকেসিস দেবে, লেকেসিস অনেক লক্ষণ আছে তার মাঝে, আবার নেট্রামিউর লক্ষণ আছে। আলটিমেটলি আমি নেট্রামিউ সিলেক্ট করছি কেন, দেখেন মেন্টাল লক্ষণ আমাকে পুশ করছে কেন। এই জন্য বললাম, এই যে আপনি জেনারেল সিমটম এবং মেন্টাল সিমটম দুইটা খুব ভালো করে একটা মেডিসিন বোঝার চেষ্টা করবেন। আপনি সিপিআ পরে তার মেন্টাল বুঝলেন তো কিছু বুঝেন নাই আপনি। আচ্ছা, এই দুইটা পড়ার পরে আপনি ধরেন পার্টিকুলার সিমটম, একদম হেড থেকে ফুট পর্যন্ত হানিম্যানের অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী প্রত্যেক মেডিসিনকে এইভাবে সাজাই দিছে। এখান থেকে সব পড়ার দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট এবং আনকমন লক্ষণগুলো পড়বেন। আনকমন কি? আনকমন যেমন মনে কোনো রোগীর পেটের মাঝে খুব ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা এসে বলবে, আমার পেটটা খালি হইলেই ব্যথা করে, চিনচিনি করে, কিছু খাইলেই কমে যায়। আপনি ফস করে দৌড় দিয়ে আপনি কি বলে এটার নাম, অ্যানাকার্ডিয়াম দিয়ে দিলেন, হ্যাঁ, আপনি এটা আরো ফাইনার গ্রেড করেন। আরে ভাই, গ্যাস্ট্রিক রোগী তো 90% খালি পেটে ব্যথা খাইলে কমে যায়, তাহলে এটা কি পিকুলিয়ার লক্ষণ হলো না? তারে জিজ্ঞেস কর তোমার কি খেলে কমে, জিজ্ঞেস করা। সে বলতে পারে যে আমার গুড় খাইলে কমে, আমার দুধ খাইলে কমবে, কেউ বলবে আমার ঠান্ডা দুধ খাইলে কমবে, কেউ বলবে আমার গরম দুধ খাইলে কমবে। এই তখন দেহটা পিকুলিয়ার হয়ে গেল, আপনি ওইভাবে যেন মেডিসিন দেন। এই জন্য পার্টিকুলার সিমটম শেখার সময় ওই আনকমন পিকুলিয়ার লক্ষণগুলোর উপর জোর দেবেন। তারপরে এই যখন আপনার কনস্টিটিউশন সিমটম, জেনারেল, মেন্টাল, পার্টিকুলার হয়ে গেল, এরপরে আপনি এই কথাটা আমাকে বলছেন ভিতর কাজ, ওটা ওই 1988 সালের দিকে, যে কি, যে তুমি ম্যাথমেটিক্যাল শেখার পরে আমি সিপিএ শিখে গেলাম, ভালো করে পড়লাম তার জেনারেল, মেন্টাল ও পার্টিকুলার, আমার পড়া শেষ হয় নাই, আমি শুধু ম্যাথমেটিক্যাল থেকে পড়ছি। বলে তুমি ইউ লার্ন ম্যাথমেটিক্যাল
from Mathematica and from repertory as well. ম্যাথমেটিক্স শেখার পরে রেপার্টরি থেকে শিখবেন, তাহলে আপনি রেপার্টরি থেকে আবার ম্যাথমেটিক্স আপনি শিখবেন। এই মজা হলো যে আপনি এই যে সিপিআটা বললেন, মনে করেন সিপিআর ইম্পর্টেন্ট সিম্পটম গুলো আপনি এর মধ্যে নোট করছেন বা লিখেন, আপনি এইগুলাকে আপনি রেপার্টরাইজ করেন। রেপার্টরাইজ করলে আপনি ওই লক্ষণটা কি গ্রেডের বুঝতে পারবেন। এখন মনে করেন সিপিআ খুব সেন্সরিয়াস, অন্যের খুব সমালোচনা করে, গালাগালি করে, এটা কি হালকা না খুব গভীর ভাবের, এটা আপনি রেপার্টরাইজে বুঝতে পারবেন। সিপিআ আপনজনকেও পছন্দ করে না, তার খারাপ কামনা করে, তার ছেলেকেও সে পছন্দ করে না। এটা কি গ্রেডের আছে এটা বুঝতে গেলে আপনি রেপার্টরিতে যেতে হবে। সিপিআ টক খাইতে চায় খুব বেশি, সিপিআ মনে করেন যে তৈলাক্ত জিনিস পছন্দ করে, বিস্কুট পছন্দ করে না, এটা কি গ্রেডের, হালকা না বেশি, আপনি রেপার্টরিতে যেতে হবে। এই বলছে যে তুমি ম্যাথমেটিক্স শিখলাম ম্যাথমেটিক্স থেকে, এখন শিখো রেপার্টরি থেকে, টু রেপার্টরাইজ দ্য ইম্পর্টেন্ট সিম্পটমস ফ্রম রেপার্টরি। তাহলে কি আপনার শিক্ষাটা পূর্ণ হবে। তারপর শিখবেন তার মডালিটিস, অ্যাগ্রাভেশন এন্ড এভালুয়েশন, এটা ইম্পর্টেন্ট। এমনগুলো অ্যাগ্রাভেশন এভালুয়েশন আছে, পার্টিকুলার নোটগুলো জেনারেল। দেখবেন যে ব্রায়োনিয়ার তার যে জেনারেল মডালিটি পার্টিকুলার মডালিটি থেকে ভিন্ন। ব্রায়োনিয়ার জেনারেল তার আঙ্গিক মডালিটি থেকে ভিন্ন, তো ওইভাবে শিখতে হবে, না যদি আপনি পেস লাগিয়ে দিবেন। তারপরে শিখবেন তার রিলেশনশিপ, যে ওষুধটার কমপ্লিমেন্টারি কে, এর ইনিমিক্যাল কে, এর ফলো করে কে। এখন মনে করেন অনেক সময় বলি যে কমপ্লিমেন্টারি শিখার আগে তুমি ইনিমিক্যালটা শিখো, যে কি ইনিমিক্যাল, যে তুমি রাষ্ট্রক দিছো, এর সাথে ইনিমিক্যাল হলো এপিস, বা এপিস দিছো রাষ্ট্রক দেওয়া যাবে না এরপরে, এটা ইনিমিক্যাল সম্পর্ক। আপনি সেলিসিয়াস দিছেন, মার্সোলার দিবেন না। আপনি কোস্টিকাম দিছেন, নো, আপনি আর এই যে কি বলে ফসফরাস দিবেন না, কারণ এরা ইনিমিক্যাল। এইগুলো আপনি কোথেকে শিখবেন, ওই মেডিসিনটা শিখেন সময় এইগুলোর সাথে শিখবেন। একটা রুগীরা ফসফরাস দিবার সময় চিন্তা করেন যে দেখো বেটা এরপরে যেন আমার কোস্টিকাম না দেওয়া লাগে, কাজে আগে বুঝেন যে কোস্টিকাম আসবে না ফসফরাস। তারপরে শিখেন আপনি কম্পারিজন উইথ সিমিলার রেমেডিজ, এই যে ওষুধটা শিখলেন এর কাছাকাছি মেডিসিন আর কি কি আছে, এগুলোর থেকে কিভাবে এটাকে আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করবেন। এবং তারপরে আপনি, আমি শেষ করে ওই যে বললাম হার্ভে ফেরিংটন ওষুধটাকে 44টা প্যারায় শেষ করে বলেন নাও কোস্টিকাম ইন 5 সেন্টেন্স, একটা ব্রিফ এসেন্স, এই মেডিসিনটা এই মোটামুটি এটাকে কভার করে। যেমন মনে করেন গীতল কাজ বলেন যে গ্রাফাইটিসের অ্যাভারশন গুলো হইলো ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য বস্তুতে যেটা অনিচ্ছা অনীহা, গ্রাফাইটিসের এর 4টা অনিচ্ছা আছে একদম ফার্স্ট গ্রেড। দেখবেন রেপার্টরিতে 4টা ফার্স্ট গ্রেড। কি, সে মিষ্টি খায় না ফার্স্ট গ্রেড, লবণ খায় না ফার্স্ট গ্রেড, মাংস খায় না ফার্স্ট গ্রেড, মাছ খায় না ফার্স্ট গ্রেড। মাছ একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন হলো, মাছ খায় না হলো আপনার গ্রাফাইটিস। এবং বিদ্যুৎ কাজ বলছে যে কোনো পেশেন্টের মধ্যে যদি আমি দেখি যে মিষ্টি তো স্ট্রং অ্যাভারশন, লবণও খায় না, মাংস খায় না, তাহলে আমার জন্য ম্যান্ডেটরি হয়ে যায় যে এটা গ্রাফাইটিস কিনা বিবেচনা করতে। উনি বলেন নাই যে গ্রাফাইটিস দিয়ে দাও, বলছেন সিরিয়াসলি চিন্তা করো, কারণ এরকম 3টে একদম তুমি যদি স্ট্রং পাও তাইলে দেখেন আপনি এই যে অ্যাগ্রাভেশন এভালুয়েশন গুলো খুব ইম্পর্টেন্ট। এবং ওই যে ব্রিফ এসেন্স সংক্ষিপ্তভাবে মেডিসিনটার একটা নোট রাখে, এইভাবে আপনাকে মেডিসিন গুলো পড়তে হবে। এবং কতটা মেডিসিন পড়বেন আমার মনে আমরা পরের লেকচারও দেই, আজকে এখানে শেষ করি। আপনার দিকে পরে কি আছে? আচ্ছা, এখানে আমার 3জন গুরুর আমি দেখাই, আমার খুশি ওনাদেরকে দেখানো। উনি হলেন আমার ফার্স্ট গুরু 1977 থেকে 1981, 4 বছর। এই যে দেখেন ওনার চেম্বারের পাশে আমি বসা থাকতাম এই 4 বছর। আর তখন আমাদের সিস্টেম ছিল বিনা বেতন। এখন আমাদের চেম্বারে সহকারী আছে, আমরা দেই 500-600 টাকা 700 টাকা দেই। তখন কিন্তু আমরা বিনা বেতনে করতাম, শিক্ষা নবিশি। ওনার সাথে উনি আমার ফার্স্ট গুরু এবং বিশাল ভূমিকা। এই দেখেন সে 1918 সালের বিয়ে,
এবং 1922 সালের ডিএমএস কলকাতা থেকে। এবং তা আমি যখন ওনার সাথে এই যে বসি, আমার বয়স তখন 21 সালে 18 না 21 বছর, আর ওনার হলো 85 বছর। বিশাল বড় হোমিওপ্যাথ। কেন্টের রেপার্টরি রুব্রিক মুখস্থ থাকতো, বলেছে এই বের করি কেন, দেখবি কুপ্রাম পেয়ে যাবি এইভাবে। এবং তার কাছ থেকে আসলে মানে ম্যাথমেটিকা এবং রেপার্টরি দুইটাই খুব ভালো শিখেছে। আরেকজন গুরু আমার বিশাল বড় হোমিওপ্যাথ, বিশাল মাপের হোমিওপ্যাথ, এবং তিনি হলেন বাংলাদেশে তথা পাক ভারত মহাদেশে তথা বিশ্বে 50 মিলিসিমেল পটেন্সির প্রবর্তক, অন্যতম প্রবর্তক। তার নাম হলো ডক্টর চন্দ্রিকা চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া। তার এই যে তার বাড়ি থেকে আমি বসে থাকতাম, এই যে তার একদম, উনি ব্রাহ্মণ, আমি মুসলমান দেখে, কিন্তু উনার একদম ভিতরের করে এই যে দেন আমি বসে আছি। এত কি বলবো, এবং খুব বড় মাপের হোমিওপ্যাথ ছিলেন, আদর্শ হোমিওপ্যাথ ছিলেন। মারা গেছেন 1987 সালে, আর ইনি মারা গেছেন 1985 সালে। আরেকজন গুরু আমার সব, আমি বলি আমার প্রাইম গুরু, মহাগুরু ডক্টর জেএন কাঞ্জিলাল। তিনি কলকাতা মেডিকেল কলেজের 1936 সালের এমবিবিএস এমবি, আর ডিএমএস তিনি ছিলেন খুলনাতে উনার বাড়ি। পাকিস্তান গভর্নমেন্ট, উনি হোমিওপ্যাথি শুরু করেছেন 1942 সাল থেকে। 1936 সালে উনি কিন্তু এমবিবিএস করেন। পাকিস্তান গভর্নমেন্ট উনাকে জেলে দিয়ে দিল, কেন? উনি হলো কমিউনিস্ট। 1955 সালে ওনাকে একটা অপশন দিল, প্রায় 6 বছর জেল কাটছেন। চিন্তা করো, বলে যে দেখো তুমি ইন্ডিয়াতে ভাগিয়ে যাবা, তাহলে তোমার ছেড়ে দেবো, আর নতুবা জেলেই থাকতে হবে, তোমাকে অপশন দিলাম। উনি যেতে থাকো, আমার দেশ ছেড়ে আমি যাবো। তখন ওনার ফ্যামিলি ওনাকে বুঝাইলো যে কি করবার। উনি এক কাপড়ে 1955 সালে তার ফ্যামিলি নিয়ে এই যে বর্ডার ক্রস করে। দেখেন কি কষ্টের ব্যাপার, কত বড় মাপের হয়ে যাচ্ছে। তারপর ইন্ডিয়ায় অনেক কষ্টে উনি লাইফ আবার শুরু করেন, এবং শেষ পর্যন্ত তিনি হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার একেবারে ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট অফ অনার ফর লাইফ ছিলেন। 1985 সালে মারা যান। আমি 8 বছর পেয়েছি ওনাকে। বিশাল মাপের হোমিওপ্যাথ, ম্যাথমেটিকা বলেন, রেপার্টরি বলেন, ক্রনিক ডিজিজ বলেন, ফিলোসফি বলেন, কি যে নলেজ ওনার ছিল। আমি যখন কোনো কিছু আটকে যেতাম, কেউর কাছে আমি স্যাটিসফাইড হইতাম না, তখন ওনার শরণাপন্ন হতাম। বিশাল মাপের, আমাকে খুব স্নেহ করতেন। আমার মনে হয় আমরা আজকে এখানে রাখবো। আমার মনে হয় এই জিনিসটা যারা, আমি জানি না কারা কতজন এখানে আছেন, কিন্তু যারা বিশেষ করে নতুন, তারা, আমি তো আশা করি এই লেকচার থেকে আপনারা একটা ভালো পথ প্রদর্শন হবে আপনাদের জন্য। এবং এই যেগুলো আমার কথা না, আমার গুরুদেরা আমাকে যেভাবে গাইড করেছেন হোমিওপ্যাথি শেখার জন্য, এবং ওনারা ওইভাবে হোমিওপ্যাথি শিখছেন। আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী সপ্তাহে আমরা এটা চালু রাখবো। এর মধ্যে আরো অনেক কথা, ইম্পর্টেন্ট কথা আছে, যে আপনি হোমিওপ্যাথি কতটা মেডিসিন শিখবেন, কিভাবে শুরু করবেন, একটু চেহারা দেখাই, তারপরে কি কি মেডিসিন শিখবেন। এই যে দেখেন, আমি একদম একদম এইগুলো আমরা আলোচনা করব। একদম একদম এই লিস্ট গুলো আগে দেই নাই, এই ফার্স্ট দিলাম। তো আপনারা সামনের ক্লাসে কেউ মিস দিয়েন না। আমি আশা করি খুব যারা পুরোপুরি অ্যাটেন্ড করবেন এই সামনের ক্লাস সহ, তারা একটা ভালো অভিজ্ঞতা পাবেন বড় বড় দিকপালের অনুসরিত মানে পথে। এই বলে আমরা এখানে শেষ করছি। আজকে অনেক সময় হয়ে গেছে। অল্প 2-1টা কোয়েশ্চন রাখতে পারেন ডক্টর পাটোয়ারি। আমি এখানে শেষ করলাম, আপনার কাছে মাইক্রোফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অনেক লম্বা সময় ধরে অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, স্যারের কথার সূত্র ধরেই বলছি, আমরা খুবই অল্প 2-1টা কমেন্ট্রি অথবা কোশ্চেন নিতে চাই। মাইক আনমিউট করে যদি কেউ বলতে চান, আপনার প্রশ্নটি বা মন্তব্যটি করবেন। স্যার, আমি টিএম জর্দার, কুষ্টিয়া থেকে। স্যার আসসালামু আলাইকুম। আমরাও বলবো
আমরাও বলবো যে আমাদের বাংলাদেশে একজন ফারুক লাহি স্যার আছে। আমার এতটুকুই বলার স্যার, আর কিছু না। ইউ আর ব্লেসিং ফর আস। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি মনিরুদ্দিন বলছি, হবিগঞ্জ। বলেন। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমন দোয়া রাখছেন। স্যার মাঝে মধ্যে আপনি মাঝে দিয়ে অসুস্থ হয়ে গেছিলেন, আমরা পেরেশান, আপনার তো কোনো নাম্বার নাই, কোনো কমিউনিকেট করতে পারছেন না, কি অবস্থায় আছেন? না আলহামদুলিল্লাহ দোয়া করছি, আর তো কিছু করতে পারি নাই। জি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, ভালো থাকবেন। স্যার আসলে আমরা সৌভাগ্যবান, কারণ বাংলাদেশে যারা অনলাইনে ক্লাস নেন, আমি মোটামুটি সবার ক্লাসই অলরেডি করছি। তো এরকম মানে ইফেক্টিভ ক্লাস আমি দেখিনি বাংলাদেশে কেউ মানে নিতে, ঠিক আছে। আর আমি তো বাস্তব জীবনে দেখছি যে এইভাবে না পড়ালে, না জানলে আগানোর কোনো সুযোগ নাই, কারণ আমাদের তো গুরুর অভাব। আমরা যে মেডিকেল কলেজে পড়ছি, শুধু পড়ছি আর পাস করছি, এই কারণটা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। দেখেন আমাদের আসলে আমার গুরুর খুব অভাব। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখন একটা, আমার বয়স 68, আমি হোমিওপ্যাথি শুরু করছি 21 বছর বয়স থেকে, 1977 থেকে প্রায় ধরেন 47 বছর হয়ে গেছে হোমিওপ্যাথি খালি পড়ছি। তা আমার মনে হয়েছে যে কি, আমরা কিন্তু হোমিওপ্যাথি শিখছি অনেক কষ্ট করে, এবং অনেক গুরুর ওই যে মানে পায়ে তেল মালিশ করে, মানে যে বললাম আর কি, মানে ওনাদের কি বলবো, অনেকে শিখাইতে চান না, তারপর ওনাদেরকে কোনোভাবে কনভিন্স করে শিখেছি। আবার অনেকে আছেন খুব মন থেকে উজাড় করে দিতে শিখাতে, তাও শিখেছি। এই জন্য নানাভাবে এই যে আজকে লেকচারটি দিলাম, ধরেন এটা তো ধরেন আপনি আমার মাধ্যমে কাঞ্জিলালের এক্সপিরিয়েন্সটা পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে আমি 68 বছর বয়স, আর কত বাঁচবো না, বেশি হইলে ধরলাম 5-7 বছর, 10 বছরই বেঁচে গেলাম, এর প্রতিগুলো আমার সাথে কবরে চলে যাবে। কাজে এই জিনিসটা যদি আমার যারা পোস্টারিটি, তাদেরকে আমি জানিয়ে যাই, তারা হয়তো তাদের জন্য একটা পথ প্রদর্শন হবে। জাস্ট এই জন্যই। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করেন, যেন আমরা আপনার কাছ থেকে এই বিষয়গুলো আরো অনেক দিন ধরে পেতে পারি। আর সম্ভাবনার বিষয় হচ্ছে স্যার, আমাদের দেশেও অনেক দীর্ঘায়ু পাওয়া মানুষ অনেক বড় বড় কাজ করছেন। আপনি হতাশ আশা রাখুন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হচ্ছে যে আপনাকে দীর্ঘায়ু দান করেন। আমার মনে, যেহেতু আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে হয়তো আমরা আবার স্যারকে নির্দিষ্ট সময়ে পাবো, এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, ছিলেন শেষ পর্যন্ত, সঙ্গ দিয়েছেন আমাদেরকে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও ক্লাসটি আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের অনলাইন ফেসবুক পেজে আপনারা সংরক্ষণ পাবেন। পরবর্তীতে আবার যদি শুনতে চান, আপনারা ওখান থেকে শুনে নিতে পারেন, এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুবিধার্থে। তো আমার মনে হয় আজকে আমরা বিদায় নিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আর যার যার অবস্থান থেকে আপনারা দেশের দক্ষিণাঞ্চলে এই বন্যা পরিস্থিতি, এই মানবেতর জীবন তারা যাপন করছেন, তাদের জন্য দোয়া করবেন, এবং আর্থিকভাবে সহযোগিতার সুযোগ থাকলে অবশ্যই সহযোগিতা করবেন। এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের মতো বিদায় নিতে চাই, এবং আমার জন্য দোয়া কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতার সহিত আগামী ক্লাসে একটু কথা স্যার বলুন স্যার। জানাচ্ছি, পরিষদের অনেক সদস্য আছেন, পরিষদের বাইরে থেকেও আছেন। আমরা এই যে দুর্যোগপূর্ণ একটা অবস্থা চলছে আমাদের দেশে এখন, বন্যার্তদের সাহায্যের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা একটা ফান্ড কালেকশন করছি, আমরা সবাই উদাত্তভাবে এখানে ফান্ডে আমরা দান করছি, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের টিম নিয়ে এখনো দান মানে দেব। প্লাস যখন বন্যার পানি নেমে যাবে, তখন যে একটা আপনার রোগ শোকের প্রাদুর্ভাব হবে, ওইটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা ওষুধ নিয়ে আমরা নিজেরা বিভিন্ন এলাকায়, দুর্যোগপূর্ণ এলাকায় যাব, চিকিৎসা দেব। এই জন্য আমরা একটা ফান্ড কালেকশন করছি। আপনারা ফি সাবিলিল্লাহ যে যা পারেন, আমাদের একটা নাম্বার দেওয়া আছে, দেখবেন আমাদের একটা পোস্টার আছে, আমাদের বিভিন্ন গ্রুপে দেওয়া আছে। এখানে আপনার
বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনার যে যা পারেন 100, 500, 1000, 2000 যা পারেন আপনারা এখানে দান করবেন। আমি এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আনোয়ার পাটোয়ারি সাহেব, আপনি শেষ করেন। জি জি স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আরো আগেই বলার দরকার ছিল, স্যার বলে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং প্রত্যেকেই স্যার যেটা বলেছেন যে বন্যার পানি এখন আছে এক ধরনের অবস্থা এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে নানা ধরনের পানিবাহিত রোগ শুরু হবে। সেই জায়গায় প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত হবেন, এই বিষয়টায় স্যার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের টিমগুলো যাবে, সেই জন্য আপনারা আপনাদের আর্থিক সহায়তার হাতকে প্রসারিত করবেন। সেই সহযোগিতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।